বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ইউনিভার্সিটি এলএলএম লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতিকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের মডারেটর মিস্টার জাস্টিস মোস্তফা জামান ইসলাম স্যারকে এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব আহসানুল করিম ভাইকে মঞ্চে নিয়ে আসার জন্য আমি ঢাকা ইউনিভার্সিটি এলএলএম লয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শেখ আলী আহমদ খোকনকে অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বড় ভাই জামিল আক্তার এলাহি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক আদালতের বিচারক ডক্টর শাহজাহান সাজু স্যার, তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই অনুষ্ঠান প্রসঙ্গে সংক্ষিপ্তভাবে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম লয়ার্স অ্যাসোসিয়েশন ডোলা কর্তৃক আজকের ল লেকচার প্রোগ্রাম পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অরিজিন অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ শীর্ষক আজকের এই আলোচনা সভার মডারেটর আমাদের ল ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব, যার হাতে আমি বলবো, আমি আইনজীবী হিসাবে আমার অনেকটাই হাতে করি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম পাশ করার পরে ছাত্র রাজনীতিতে ব্যস্ত ছিলাম, তখন আমার এই বড় ভাই মোস্তফা জামান ইসলাম তিনি আমাকে ইন্সপায়ার করেছিলেন, আমাকে বলেছিলেন তুমি কোর্টে এসে প্র্যাকটিস শুরু করো, তাতে করে তোমার কেরিয়ার অনেক ভালো হবে। আজকের এই অনুষ্ঠানের আমাদের মধ্যমণি মডারেটর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম এর 12 ব্যাচের ছাত্র, হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি জনাব জাস্টিস মোস্তফা জামান স্যারকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম লয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি উনি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্যে। আরেকজন আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধন করবেন, আমি বলতে পারি আমার জীবনের মেন্টর তো অনেকেই, তার মধ্যে অন্যতম মেন্টর আহসানুল করিম, যার নামের আগে বিশেষণ লাগে না, যিনি ইতিমধ্যে আইনের জগতে তার প্রুডেন্সিয়া, তার আইনের দক্ষতার মাধ্যমে বলা যেতে পারে বাংলাদেশের এই মুহূর্তের অন্যতম 2-4 জন আইনজীবীর মধ্যে তিনি অবস্থান করছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14তম ব্যাচের ছাত্র, আমার শ্রদ্ধেয় বড় ভাই আজকের অনুষ্ঠান উদ্বোধন করবেন। আহসানুল করিম সম্পর্কে আমার 2-4টি কথা না বললে নয়। আমার যতদূর মনে পড়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টো অ্যালামনাইরই 2003 সালে বাংলাদেশ আইন সমিতি নির্বাচিত সেক্রেটারি ছিলাম। তো সেক্রেটারি হওয়ার পর থেকে আমাদের জানেন তো আইন সমিতি বা ডোলা এর ভলেন্টিয়ার অর্গানাইজেশন, বড় ভাইদের আর্থিক সাহায্য সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানের সামাজিক কর্মকাণ্ড প্রত্যেকটা অনুষ্ঠান পরিচালিত হয় যাদের ডোনেশনের, যাদের সাহায্যে। তো 2003 সালে আইন সমিতি সেক্রেটারি হওয়ার পরে অধ্যবতী বা আইন সমিতি ডোলার সেক্রেটারি বা ডোলার বর্তমান প্রেসিডেন্ট হিসাবে যতগুলো অনুষ্ঠান করেছি, তার সিংহভাগ অনুষ্ঠানের আর্থিক অনুদান বলা যেতে পারে জনাব মোহাম্মদ আহসানুল করিম। আমি আহসানুল করিমের এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার জন্য একটি করতালি চাচ্ছি, তার এই অবদানের জন্য। আমি আর বিশেষ কিছু বলবো না, আপনারা এসছেন, আপনারা আজকের এই আইন লেকচার অনুষ্ঠানটা উপভোগ করবেন, তার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো। মাননীয় বিচারপতি মোস্তফা জামান স্যার বলবেন। আপনাদের আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ঢাকা ইউনিভার্সিটি এলএলএম লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব শেখ আলী আহমদ খোকন। আজকের এই অনুষ্ঠান যিনি উদ্বোধন করবেন, এই আজকের অনুষ্ঠানের মূল ভূমিকাই হচ্ছে এই আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধক জনাব আহসানুল করিম, সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট। The Honorable Justice Mr. Mustafa Jaman, the chief guest, and he is the main attraction of this convocation, and I'm here to inaugurate, and I am very honored. I feel honored that I'm here to inaugurate this session. The subject of today's discussion is public interest litigation. Public interest litigation in Bangladesh, possibly the first case was Mukhlisur Rahman. Just after the independence, this case was initiated when the government
had initiated an international treaty with India for Tin Bigha corridor. And Mukhlisur Rahman, an advocate of this court, filed a petition in the nature of public interest litigation when public interest litigation was not familiar even in India. We have not learned this conception of public interest litigation from India. We introduced it first in our apex court. And the apex court, in that case, questioned the locus standi of Mukhlisur Rahman. And the answer was that a citizen has right in every inch of its land, every inch of its soil, and therefore a citizen has locus standi to initiate public litigation. Now, what is public interest litigation? It is not to expose the cause of self-interest. Many a times it has been seen that this conception of public interest litigation has been abused. But it is not an instrument to abuse. It is meant for public cause, public right, human right. And we are proud that the first famous case is Dr. Mohiuddin, who belonged to Mr. Mohiuddin Farooq, who belonged to our university, our law department. And he was the first one who, before him, after Mukhlisur Rahman case, there was a long gap. Every petition in the nature of public litigation was not entertained on the question of locus standi. Our constitution has been framed in a way that the conception of public interest litigation is conspicuously absent. And in Mohiuddin Farooq case, Mohiuddin Farooq, in his effort, brilliance, endeavored to establish the principle of locus standi, even when he is not personally aggrieved. Another point which is often questioned, the power of court suo motu exercise. In Fatwa case, it was before the appellate division. A number of amicus curiae were invited. Mahmudul Islam, with his brilliance, argued that in our constitution there is no scope for suo motu rule. However, he was a minority amongst the amicus curiae. Dr. Kamal Hussain partially supported the view of Mr. Mahmudul Islam, late Mr. Mahmudul Islam. However, with in the judgment, it was held that the High Court division has suo motu power under Article 102. Why I am saying about suo motu rule? Because the High Court division, in its original jurisdiction under Article 102 of the Constitution, may issue suo motu rule even for public cause. So it's not that on each and every occasion a person has to come before the court and has to agitate for and on behalf of public at large. In several cases, in the other day, I argued a case where the subject matter was new mooring terminal, where the previous government endeavored to get it handed over to a foreign party. This government also carried out the same policy to get it away with the foreigners, to get the terminal operated by foreigners. However, the High Court Division ultimately issued rule on the basis of a case namely Mahmudul Islam, and it was conducted by Dr. Kamal Hussain. It was a very timely approach. Otherwise, our ports would have been operated by foreigners, and it would have been a great loss to our revenue, because 50% of the revenue would have been gone cross-border. Now, I will not waste your time. You all are here to listen to Honorable Judge Mr. Mustafa Jaman, and I also expected more and more spectators here to listen to him. He is one of my most favorite judges. He is my elder brother in the university. He was my fellow colleague. I have very special regards for him. He is one of the best and finest judges of this division.
So I conclude here, giving the floor to Justice Mustafa Jaman. I want to supplement some more points. The other day, Khokon came to my chamber to invite me, accompanied by Shaju Bhai. I said, what is the topic? He said, public interest litigation. I said, REIT. He says, REIT. And then I said, how many categories of REITs are there? He said, 4. Shaju Bhai corrected him, no, it is 5. I asked him, what are the numbers? What are the names of these REITs? He was mum. And then I had to educate him with the correct number of the category of REITs, and also told him about each and every category of REITs. A lawyer must know, when practices in High Court Division, must know about the REIT and the jurisdiction of the High Court Division regarding the REIT petition, the constitutional remedy. আমি এখন দুলার সম্মানিত প্রেসিডেন্ট শেখ আলী আহমদ খোকন ভাইকে অনুরোধ করব, আমরা স্টেজে চলে যাব। আমাদের আজকের সম্মানিত মডারেটর, আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান আকর্ষণ মিস্টার জাস্টিস মোস্তফা জামান স্যারের লেকচারটা আমরা সবাই বেশি উপভোগ করব। সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। ল লেকচার সেশন 2025 এবং ডুলা আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং আইনজীবী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার যে টপিকস পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, অরিজিন অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন সাবকন্টিনেন্ট, পার্টিকুলারলি ইন বাংলাদেশ, এই টপিক্সের বাইরেও আমি প্রথম বাংলায় কিছু এই রিটের উৎপত্তি, বিকাশ এবং আমাদের দেশের অ্যাপ্লিকেশন, এই বিষয়ে কিছু কথা বলবো। আপনারা যদি আমাকে একটু অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। জি ইয়েস, জি আমি বাংলায় আমাদের সবাই বোঝার জন্য আমরা বলবো, কিন্তু এই বিষয়গুলো সবই আমরা জানি এটা চর্বিত চরণ। এবং আমার বন্ধু যে আহসানুল করিম সাহেব, সিনিয়র অ্যাডভোকেট, উনি যেভাবে বক্তব্য উপস্থাপন করেছেন, অনেকেই আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলোকে আমি আবার চর্বিত চরণ আবার কথা বলব। প্রথমেই বলতে চাই, রিটের উৎপত্তি ঘটেছিল ইংরেজ বিচার ব্যবস্থায়, যখন লোক আদালত থেকে সাধারণ আইনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ইংল্যান্ডের রাজার বেঞ্চ কর্তৃক প্রদত্ত আদেশ থেকে রিট আইনের উৎপত্তি হয়েছিল। এগুলো আমরা বাংলায় বলতেছি এই কারণে যাতে আমরা সবাই এটা হৃদয়ঙ্গম করতে পারি। জি, রিট ছিল অবিকল একটি রাজকীয় আদেশ, যা রাজকীয় সিলের অধীনে জারি করা হতো। সিল মানে একটা চার্টারের মাধ্যমে আদেশটা প্রদান করা হতো। এটি একটি নির্দিষ্ট বিষয়ে অসাধারণ বিচারিক ক্ষমতা প্রয়োগের জন্য কাউন্সিলের রাজার কাছে উপস্থাপিত একটি আবেদনের ভিত্তিতে জারি করা হতো। প্রাথমিক পর্যায়ে রাজার আদালতে ব্যারন হলো উচ্চ বংশীয়, ইংল্যান্ডের উচ্চ বংশীয় কিছু নাগরিক, ব্যারন এবং উচ্চ ধর্মীয় ব্যক্তিত্বরা, যারা রিলিজিয়াস পার্সন, তারা আইনসভা, বিচারিক এবং প্রশাসনিক কার্যাবলী পরিচালনা করত। যাই হোক, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এটি বিভিন্ন নাম এবং রূপ নিয়েছিল, কিন্তু এই অসাধারণ ক্ষমতার চেতনার বিষয়বস্তু একই ছিল। যদিও বিভিন্ন আকারে সাধারণ আইন আদালতের বিকাশ ও স্থির ছিল, তবে রিট আদালতের উৎপত্তির একটি নির্দিষ্ট কারণ ছিল। সাধারণ আইনের এখতিয়ার কম বেশি স্থির ছিল। এটি অধিকারগুলিকে স্বীকৃতি দেয়নি যেগুলি ইতিমধ্যে প্রচলিত। এটা আমি বাংলা করছি, এই কারণে হয়তো বুঝতে একটু অসুবিধা হইতে পারে। জি না, ইংরেজি থেকে বাংলা করেছি আর কি। এই অধিকারগুলোকে স্বীকৃতি দেয়নি যেগুলি ইতিমধ্যে প্রচলিত এবং তার দ্বারা স্বীকৃত। একইভাবে সাধারণ আইন আদালতগুলি একটি নির্ধারিত পদ্ধতির অধীনে কাজ করত, যার ওপর অনেক সীমাবদ্ধতা ছিল। এরূপ যার অধীনে অধিকার প্রয়োগ করা হতো তা স্থির এবং সীমিত ছিল। সুতরাং অনেক মামলা ছিল যা কোনো নির্দিষ্ট প্রতিকারের আওতায় পড়েনি,
এবং তাই এই মামলাগুলো সাধারণ আইনে আদালতের এখতিয়ারের বাইরে থেকে যায়। যখনই এই সাধারণ আইনগুলা এখতিয়ারের বাইরে থেকে যায় তখনই আদালত প্রতিকারের জন্য ক্ষমতা প্রয়োগ করার জন্য রাজার কোর্টে প্রেরণ করে। সুতরাং প্রতিকারের অভাব এবং সাধারণ আইন আদালতগুলি সময় মতো প্রতিকার প্রদানে ব্যর্থ রাজার কাউন্সিলের কাছে তাদের অসাধারণ বিচারিক ক্ষমতার প্রয়োগের জন্য আবেদনের কারণ হয়ে দাঁড়ায়। এই আবেদনগুলি রাজার বেঞ্চ দ্বারা ক্ষমতা প্রয়োগ করা হয় এবং শুনানি এবং নিষ্পত্তি করা হতো। রাজার নামে একটি লিখিত আদেশ জারি করা হতো। যে লিখিত আদেশটি জারি করতে হতো এটা একটা কমান্ড, এর নাম হচ্ছে রিট। যে মনার্ক যে থাকতো তার আদালতে যে বিচারটা হইতো সেই বিচারে যে আদেশটা হইতো কমান্ড হতো, এটার নাম হচ্ছে প্রেরোগেটিভ রিটস, বিশেষ অধিকার রিট, যা পরবর্তীতে কার্যক্রমের ভিত্তি হিসাবে কাজ করত। মূলত রিটগুলি কেবল রাজকীয় আধিপত্য মনার্কি দ্বারা এবং রাজকীয় মনার্কির স্বার্থে জারি করার উদ্দেশ্যে করা হতো। সময়ের সাথে সাথে রিটগুলি সাধারণ নাগরিকদের জন্য খুলে দেওয়া হয়। এই রিটের জন্য একটি নির্ধারিত ফি নেওয়া হতো এবং সেই কারণেই রিট দাখিলকে রিটের ক্রয় বলা হতো। এই রিটগুলি রাজকীয় আধিপত্য প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হতো। এই ধরনের রায়কে বিশেষ অধিকারমূলক রিট বলা হতো। এখন আমরা ভারতে কিভাবে রিটগুলো আসছে এই রিটগুলো আমরা বলবো। ইংল্যান্ডে প্রথম শুরু হয়, এরপরে ভারতে কিভাবে আসছে। ভারতে রিটগুলো আসছে প্রথমত, এটা আমরা লিগ্যাল হিস্ট্রিতে পড়েছি যে 1773 সালে রাজা তখন একটা চার্টার দেয়, রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে 1774 সালে একটা সনদের মাধ্যমে, একটা চার্টারের মাধ্যমে সুপ্রিম কোর্ট, কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। কলকাতা সুপ্রিম কোর্ট মানে এই উপমহাদেশের সুপ্রিম কোর্ট, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া সহ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। এই সুপ্রিম কোর্টের প্রথম 5টি রিট এখানে উল্লেখ করা হয় এবং বিভিন্ন দিক নির্দেশনার জন্য এইগুলো বলা হয় এই চার্টারের মাধ্যমে। প্রথম রিট আসলো 73 সালে রেগুলেটিং অ্যাক্ট এবং এই চার্টারের মাধ্যমে। পরবর্তীতে এই একই ধরনের সনদের মাধ্যমে 1801 সালে বোম্বে হাইকোর্টে একটা চার্টারের মাধ্যমে একটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। এরও পরবর্তীতে 1823 সালে বোম্বে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় ওই চার্টারের মাধ্যমে। 74 সাল, 1801 সাল এবং 1823 সালে ওই চার্টারের মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। 3টি আদালতকেই লেটার প্যাটেন্ট দেওয়া হয়েছিল, তাদেরকে লেটার প্যাটেন্ট দেওয়া হয়েছিল এবং এই প্যাটেন্টের মাধ্যমে তাদেরকে রিট অধিকার দেওয়া হয়েছিল। মানুষের অধিকার যখনই খর্ব হইতো তখনই তারা ওই রিটগুলো ব্যবহার করা হইতো। এই 5টা রিট, এগুলো আমি পরে আলোচনা করব। এই 3টি আদালত পরবর্তীতে 1862 সালে, 1861 সালের আইন অনুসারে 1862 সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। তখন এই সুপ্রিম কোর্ট বিলুপ্ত হয়ে যায়। যে কলকাতা যে সুপ্রিম কোর্ট ছিল এই 1861 সালের আইনে এই কোর্টটা, সুপ্রিম কোর্টটা বিলুপ্ত হয়ে যায়। ওর এই ধারাবাহিকতা ওই সুপ্রিম কোর্টের চার্টারের মাধ্যমে যে রিটগুলো আসতো 5টা রিট, এটা 1861 সালের আইনে 1862 সালে যখন কলকাতা হাইকোর্ট শুরু হয় তখন ওই 5টা রিট হুবহু একই ধারাবাহিকতায় তাদের পারফরমেন্স ফাংশনগুলো করতো এবং ক্ষমতা প্রয়োগ করতো। এইভাবে 3টি প্রেসিডেন্সি, বোম্বে, কলকাতা এবং মাদ্রাস হাইকোর্ট সুপ্রিম কোর্টের উত্তরসূরি হিসাবে রিট জারির ক্ষমতা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। তার এই ধারাবাহিকতা কিন্তু আমরা 102 আমরাও পেয়েছি, ওরই ধারাবাহিকতা। পরবর্তীতে এই ক্ষমতাগুলো উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। 3টি প্রেসিডেন্সি হাইকোর্টের সনদ দ্বারা প্রদত্ত বিশেষ কর্তৃত্বের কথা পরবর্তী আদালতের প্যাটেন্টের চিঠিতে উল্লেখ করা হয়নি। এক পর্যায়ে আইসা তারা এই রিটগুলাকে বন্ধ করে দেয়। রিটগুলা যখনই বন্ধ করে দেয় তখন জেনারেল স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 45 এবং আরও কিছু আসছিল 491 সিআরপিসি, ওইগুলাতে রিটের যে পাওয়ারগুলো ওইভাবে এক্সারসাইজ করতো যখন ছিল না রিট।
একটু 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 সংযুক্ত করতে চাই যে যখন ইংরেজরা 1600 সালে তারা বাণিজ্য করতে আসলো 1600 খ্রিস্টাব্দে, তখন বণিকের মানদণ্ড রাজদণ্ড দেখা দিতে কোনো একটা বেশি লাগেনি। কারণ তারা প্রথমেই 1726 সালে মেয়র কোর্ট প্রতিষ্ঠা করে নিজেদের আইন বিচার করার জন্য, নিজেদের নেটিভদের বিচারের জন্য 1726 সালে মেয়র কোর্ট প্রতিষ্ঠা করে। ওই মেয়র কোর্ট প্রতিষ্ঠার মাধ্যমে পরবর্তীতে তারা যে জেনারেল ওয়ারেন হেস্টিংসের নেতৃত্বে, সে গভর্নর জেনারেল অ্যান্ড কাউন্সিল ছিল ওয়ারেন হেস্টিংস, এবং স্যার ইলিজা এমপো ছিল তখন চিফ জাস্টিস। এবং তখন যে মানে আমাদের যে নেটিভ যে দেওয়ানি এবং ফৌজদারি বিচার ব্যবস্থা ছিল, ওই ব্যবস্থাকে তাদেরকে ওই বিচার ব্যবস্থাগুলোকে বাতিল করে দেয়। এইভাবে ক্রোনোলজিক্যালি বিচার ব্যবস্থা এই পর্যায়ে চলে আসে। পরবর্তীতে ভারত শাসন আইন 1935 সাল, 1935 সালের ভারত শাসন আইনে রিটের কোনো ব্যবস্থা রাখা হয়নি। রিটের কোনো ব্যবস্থা রাখা হয়নি। পরবর্তীতে সংশোধনীর মাধ্যমে 223-এর ধারার সংশোধনী বলে এই রিটের ব্যবস্থা করা হয়। এক পর্যায়ে 1947 সালের আইনে ভারত এবং পাকিস্তান দুইটা রাষ্ট্রের জন্ম হয়, এবং 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান রচনা করা হয় দাদাভাই আম্বেদকরের নেতৃত্বে। এবং পাকিস্তানে আমরা যারা উত্তরসূরি তারা 54 সালে গণপরিষদে একটা বিল উপস্থাপন করার জন্য রেডি করে 54 সালের শেষের দিকে যখন এই বিলটা উত্থাপন করে, তখন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ সে শুনতে পায় এবং দেখতে পায় যে এটা সংসদীয় ব্যবস্থার জন্য এটা পার্লামেন্টের সংবিধান উপস্থাপন করা হবে। তখন ওই কথা বোঝার সাথে সাথেই সে এই গণপরিষদ ভেঙে দেয়। যখনই গণপরিষদ ভেঙে দেয়, তখনকার গণপরিষদের যে স্পিকার ছিলেন মৌলভী তমিজউদ্দিন খান, উনি একটা সিন্ধ চিফ কোর্টে উনি একটা রিট পিটিশন দায়ের করেন ওই 223-এর আলোকে, সংশোধনীর আলোকে। তখন সিন্ধ হাইকোর্ট শুনানির পরে এই যে তার যে বাতিলের আদেশটা অবৈধ ঘোষণা করে। এই অবৈধ ঘোষণার বিরুদ্ধে তখনকার গভর্নমেন্ট ফেডারেল কোর্টে তারা আপিল করার পরে তখন জাস্টিস মনির ছিল চিফ জাস্টিস, তার নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট বেঞ্চ। এই বেঞ্চে জাস্টিস কর্নেলিস ছিল। ওই পরবর্তীতে জাস্টিস মনির রায় দেয় যে মূল ইস্যুতে না গিয়ে সে 223-এর এটা বাতিল করে দেয়। 223-এর এটা বাতিল করে দেওয়া মানে কি, আপনার মূল মানে আপনার সংশোধনের নাই, রিটের ক্ষমতাই নাই, তাহলে মামলা এতেই চলে না, মানে এই মামলা চলে না, এবং এটা এটা রিজেক্ট করে দেয়, মানে ডিসমিস করে দেয়, এটা প্রত্যাহার আদেশটা বৈধতা দেওয়া দেয়। এবং ওখানে সংখ্যাগরিষ্ঠ 3 জন জজ জাস্টিস মনিরের সাথে একমত, 2 জন জজ একমত হন নাই, তার মধ্যে জাস্টিস কর্নালিস একজন, উনি দ্বিমত পোষণ করেন। এর এই ধারাবাহিকতায় পরবর্তীতে সালটা এই মুহূর্তে আমার মনে নাই, আসমা জিলানি কেস সবাই জানেন। আসমা জিলানি কেসে ওই সংখ্যালঘিষ্ঠ বিচারপতিদের মতকে তারা অ্যাপ্রুভ করেন। আমাদের যারা উত্তরসূরি এইভাবে আমাদের বিষয়গুলা এইভাবে আসছে। পাশাপাশি ভারতের যে সংবিধান রচনার পরে ভারতের এলো ফেডারেল স্টেট, মানে তাদের ফেডারেল স্টেট দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এবং তারা করলো কি যে তাদের সংবিধান রচনার মধ্যে দাদাভাই আম্বেদকর তারা যারা সুপ্রিম কোর্টে সরাসরি মামলা করতে পারবো যদি মৌলিক অধিকার পূর্ণ হয়, এটা হলো আর্টিকেল 32। এটা ব্যাপক বিষয় আছে, আমরা এই বিষয় তো আজকে না, যার কারণে আমরা বলতে পারবো আর্টিকেল 32। এবং পাশাপাশি হাইকোর্ট আছে তাদের 27টা 28টা, প্রত্যেকটা হাইকোর্টেই 10ম অনুচ্ছেদের 226 নম্বর দ্বারায় মানে ওই হাইকোর্টেও রিট করা যায়। শুধু যখন মৌলিক অধিকারের প্রশ্ন আসে তখন সুপ্রিম কোর্টে করা যাবে, আর অন্যান্য দিক নির্দেশনাগুলো, অন্যান্য আদেশগুলো এবং কোনো ট্রাইব্যুনাল এবং এই কোর্টের বিরুদ্ধে রিটগুলো হাইকোর্টে করা যায়। এইভাবে তারা ওই রিটের বিষয়গুলোকে এখানে উপস্থাপন করছে। ওনাদেরও 5টা রিট আছে। পাশাপাশি আমাদের পাকিস্তানে কি হয়েছিল, পাকিস্তানেও একই ক্রমবিকাশে
5টি বিশেষ অধিকার রিটের উৎপত্তি ও বিকাশ হয়েছিল। কিভাবে হয়েছিল? ব্রিটিশরা ক্ষমতা গ্রহণের পরে সাধারণ আইনের অধীনে কিভাবে সীমিতভাবে রিট অন্তর্ভুক্ত করেছিল, পাকিস্তানেও প্রথম অবস্থায় সীমিতভাবে করছিল। পরবর্তীতে বিশেষ অধিকার রিটগুলি প্রথমে পুরাতন প্রশাসনিক আইনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তীতে 1956 সালের সংবিধান এবং 1962 সালের সংবিধানে এই রিটগুলোকে অন্তর্ভুক্ত করে। 1956 সালের সংবিধানের তুলনায় 1962 সালের সংবিধানে রিটগুলোকে আরও সীমাবদ্ধ এবং স্পেসিফাইড করা হয় এবং পরবর্তীতে 1973 সালেও তারা আর একটা কনস্টিটিউশন সংবিধান করে, ওইখানেও তারা স্পেসিফাইড করে ওইখানে 199 দ্বারায় তারা এগুলা করে অনুচ্ছেদগুলা বর্ণনা করে এবং রিটগুলা বিধৃত করে। তা আমরা ইতিমধ্যেই তো আমাদের দেশ একটা মুক্তিযুদ্ধের মধ্যে স্বাধীনতা লাভ করেছে এবং 72 সালে আমাদের সংবিধানও 4 নভেম্বর যেটা হয়েছে আমাদের অ্যাপ্রুভ হয়েছে এবং পরবর্তীতে 16 ডিসেম্বর থেকে কার্যকারী হয়। এইভাবে আমাদের দেশে রিটগুলা 102-তে কীভাবে আসলো এবং এরই মধ্যে আমরা একটা প্রশ্ন রাখি যে পাকিস্তানের সংবিধানে 56 এবং 62 সালের সংবিধানে দুইও সংবিধানে কিন্তু মানে আর্মির যে এটা আছে, মানে যারা একটা সরকারি কর্মচারী হয়েও তারা কিন্তু সংবিধানের রিটের আওতায় আসে না। এটা পাকিস্তানের সংবিধান থেকে আমাদের সংবিধানে ইন করা হয়েছে। এটা আপনারা জানা উচিত যে আর্মিদের বিরুদ্ধে আমাদের 102-তে মিস্টার আহসানুল করিম ভালোভাবে বলতে পারবেন যে 102-এর 5-এ বলা আছে যে আপনার আর্মিদের বিরুদ্ধে কোনো রিট লাই করে না। কেন লাই করে না একটা অদ্ভুত ব্যাপার, এই বিষয়ে আমি এখন আর কিছু বলতে চাই না। এখন আমাদের সংবিধানে কিভাবে এইগুলাকে বিধৃত করা হয়েছে। আমাদের সংবিধানে কিভাবে আসলো 102টা যদি আমরা পড়ি তো দেখবেন যে 102-এর 1 এবং 2 আছে। একে দেখবেন যে মৌলিক যে এগ্রিভ পার্সন আছে ওখানে, যেটা ইন্ডিয়াতে নাই। ওখানে এগ্রিভ পার্সন আছে, একের মধ্যে এগ্রিভ পার্সন আছে। একের বিষয়টা হলো যারা সংক্ষুব্ধ ব্যক্তি তারা যদি মৌলিক অধিকারের যে 3য় ভাগে যে মৌলিক অধিকারগুলো আছে আমাদের সংবিধানের, মানে 27 থেকে 44 পর্যন্ত, ওই 27 থেকে 44 পর্যন্ত ওই মৌলিক অধিকারগুলো করব হইলে 101A 102 ওই অনুচ্ছেদে আমরা করতে হবে, রিড করতে হবে। আর যদি আপনার অন্যান্য দিক নির্দেশনা করা হয় তাহলে আপনার 102(2) আমাদের সংবিধানে দেখতে পারবেন যে 102(2)তে এটা কিন্তু কোয়ারেন্টু, এই যে 5 প্রকার রিট যেগুলো আছে। আচ্ছা, এর আগে 5 প্রকার রিটটা একটু আমি কথা বলি। 5 প্রকার রিটটা কি এবং কাদের বিরুদ্ধে রিট করা যায় এবং 5 প্রকার রিটটা কি, ওইটা একটু কথা বলি আমি। 5 প্রকার রিটের মধ্যে আপনি দেখবেন যে হেভিয়াস কার্পাস, আর একটা আছে কোয়ারেন্টু। এটা 102-এর 2 নম্বর খতে আছে। ওটার মধ্যে কোনো ব্যক্তি এখানে সংক্ষুব্ধ নাই, যে কোনো ব্যক্তি এই রিটটা করতে পারে। এখানে লোকাস স্ট্যান্ডার্ড, যেটা মোহাম্মদ আহসানুল করিম যে বলছেন লোকাস স্ট্যান্ডার্ড প্রশ্নে 74 সাল এবং 74 সালে প্রথম লোকাস স্ট্যান্ডার্ড বিষয়টা আলোচনা হয়েছে বেরোবারি কেসে, খুবই সুন্দরভাবে উনি উপস্থাপন করেছেন। এই লোকাস স্ট্যান্ডার্ড প্রশ্নটা এই কোয়ারেন্টুতে এবং হেভিয়াস কার্পাসে আপনার আসবে না। এটা হলো এক। দ্বিতীয়ত হচ্ছে এই কতে আছে, কতে আছে, এটা 1-2-এর কতে এখানে আছে 3টা আছে হেভিয়াস, এই সারসোয়ারি, প্রোহিবিশন অ্যান্ড ম্যান্ডামাস। ওই 3টার ব্যাপারে বলা আছে যে এগ্রিভ পার্সন হইব। আর ওইখানে আরেকটু আছে, ডিসিমিলারিটি আছে যে ইফিকাসাস রেমেডি যখন না থাকে 102-এর 1-এ, যেটা যদি মৌলিক অধিকারগুলো করা হয়, মানে লঙ্ঘন করা হয়, এটির কার্যকরী করার জন্য আপনার ওই যে ইফিকাসাস রেমেডি যদি অন্য এতে না থাকে তখনই আপনি একমাত্র করতে পারবেন। যদি ইফিকাসাস রেমেডি থাকে, এই লোকাস স্ট্যান্ডার্ডটা কিন্তু বারবার আসে, মেনটেনেবল এবং লোকাস স্ট্যান্ডার্ড। এবং আপনার রিটের দেখবেন যে বারবার অনেক ডক্ট্রিন আমাদের জুরিসপ্রুডেন্সিয়াল ডেভেলপমেন্টে কোর্টগুলা, আপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন এবং আমাদের এই সাবকন্টিনেন্টে পাকিস্তান সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট সবাই এই জুরিসপ্রুডেন্সটা ডেভেলপ করছে, যেমন লেজিটিমেট এক্সপেকটেশন একটা ডক্ট্রিন।
এই ধরনের অনেক ডক্ট্রিন আছে যে ডক্ট্রিনের মাধ্যমে রিটগুলোকে যারা মেক আউট করতে পারে, এটা এমন একটা বিষয় রিট যে মেক আউট করতে পারে, যে মামলার সন্তোষের কেসে যেমন আছে যেটা করা যায় না, কিন্তু অনেকেই মেক আউট করে দেখা গেল যে এই কেসটা চলতেছে। এই বিষয়টা সবাই এই কারণে 102 এই ধারাটা বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, বারবার। আমি এখনো বুঝি না ভালোভাবে, তারপরে আপনাদের সামনে দু এক কথা বলতেছি, বুঝতে পারছেন, বারবার পড়তে হবে। তা আমি প্রথমেই হেভিয়াস কর্পাসটা একটু বলি। হেভিয়াস কর্পাসটা কি? হেভিয়াস কর্পাসটা হলো, আমি বাংলায় লিখছি, একটি আদালতের আদেশ যা একজন ব্যক্তি বা সরকারি কর্মকর্তাকে নির্দেশ দেয়, যিনি অন্য একজনকে নির্ধারিত সময় এবং স্থানে বন্দীকে হাজির করতে বাধ্য করেছে, যাতে আদালত হেফাজতের বৈধতা নির্ধারণ করতে পারে এবং বন্দীর মুক্তির আদেশ দিতে পারে। আমাদের এখানেই আছে, যেমন আমি বলি, আমি অসীম কুমার উকিলকে চিনি, আমার এলাকার লোক। ওই রশিদ সাহেবের কোর্টে অসীম কুমার উকিলের বিরুদ্ধে বারবার মামলা হচ্ছে, ডিটেনশনও, পরে কোর্টে ডাইকে নিয়ে তারা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, কোর্টের হাইকোর্টের এই ধরনের আছে, অনেক নজির আছে, যে যদি বারবার হয়, যদি মনে হয় যে এটা আসলে মেলাফাইড ইন্টেনশনে করতেছে, তখন সে হাইকোর্ট ইচ্ছা করলে ঢাকায় ছেড়ে দিতে পারে, রিলিজ করে দিতে পারে যে কোনো আসামি, ডিটেনিউকে। এটা হলো আপনার এই হেভিয়াস কর্পাস। তারপরে আসি আমরা, ধরেন কোয়ারেন্টু। কোয়ারেন্টু হচ্ছে এমন একটা জিনিস, কোয়ারেন্টু, যে এটার একটা কৌশলগত দিক আছে। যে পর্যন্ত যখন একজন লোকজন চেয়ারম্যান, সে নির্বাচিত হয়েছে, তো একটা মামলা আসলো আমার কাছে যে সে চেয়ারম্যান হলো, সে ওয়াথ টেকিং সেরিমনি হবে, এইটারে চ্যালেঞ্জ করে আসছে। চেয়ারম্যান হয়েছে, নির্বাচিত, ডিক্লেয়ার হয়েছে, সবই হয়েছে, শুধু ওই নির্বাচন কমিশনের যে ওরা বলছে যে তুমি অমুক তারিখে এসে করবা, শপথ নিবা। ওই চেয়ারম্যানের ওই চিঠিটা আসছে, চ্যালেঞ্জ করছে। আমি হায়ারিংয়ের কোর্টে ওনারা রুল স্টে দিছিল, অন্য একটা কোর্ট, পরে দেখা গেল যে ওইটার তো ওইটা কোয়ারেন্টুতে আসছে। কোয়ারেন্টু যে পর্যন্ত আপনি শপথ না নিবেন, এই পর্যন্ত তো কোয়ারেন্টু করা যাবে না। কোয়ারেন্টু হলো যে একটা জায়গায় বসছেন, তখন আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড, একটা লোক যদি আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড হয়, সে চলে যাবে, সে এখানে থাকতে পারে, এর নাম হচ্ছে কোয়ারেন্টু। এটা আমি সহজ বাংলায় বললাম, চলতি বাংলায়। তো এটাকে আমরা অন্যভাবে ঘুরাইয়া যদি বলি, আইনের অধীনে কোনো ব্যক্তির একটি নির্দিষ্ট সরকারি পদ ধারণের কর্তৃত্বের বৈধতা পরীক্ষা করে এবং একটি আদেশ, তবে শর্ত থাকে যে উক্ত ব্যক্তিটি বিশেষ হাইকোর্টের আঞ্চলিক এখতিয়ারের অধীনে আসে, যেটি প্রথমত যে কোনো ব্যক্তির আবেদনের ভিত্তিতে দাখিল করা হয়েছে। এবং কিছুদিন আগেও আমি যখন আগস্টের 5 তারিখের আগেও একটা মামলা শুনছি, এটা কিশোরগঞ্জের একটা এমপি সাহেব, তার ব্যাপারে কোয়ারেন্টু করছিল, কিন্তু এটা ফাইনালি আমরা শুনতে পারি নাই। এই কোয়ারেন্টু বিভিন্ন সময় হয়। তো কোয়ারেন্টু হলো মানে তখনই এটা মেনটেনেবল হবে যখন সে একদম চেয়ারে বসে যায়, বসার পরে যদি দেখা যায় আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড, অথবা সে ঋণগ্রস্ত, তার ঋণ আছে, এটা কোনো হয় নাই, সে আইন দ্বারা বাড়িত, তখন সে এই কোয়ারেন্টু হয়ে যাবে। থার্ডলি, প্রহিবিশনটা কি? প্রহিবিশনটা আমাদের দেশে খুব কম এক্সারসাইজ করা হয়। প্রহিবিশনটা বিভিন্ন আপনার ইনজাংশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা মূলত সিভিল কোর্টে, রিটেও হয় অনেক সময় ইনজাংশন আকারে ফর্মে। আমাদের আগে জজ সাহেবরা এগুলো বেশি দিত, এখন স্ট্যাটাস কো দেয় এবং স্টে দেয়, কিন্তু ওই সময় ইনজাংশন ফর্মে আপনাকে দিত আগে। এখন এগুলো চলতে আছে কিনা জানি না, তবে আমরা এই 7-8 বছরে খুব কম দেখছি। তো নিষেধাজ্ঞাটা কি? একটি রিট বিচারিক বা আধা বিচারিক কর্তৃপক্ষের এখতিয়ারের বাইরে কাজ করে এবং আইন লঙ্ঘন করে, তখন নিষেধাজ্ঞা জারির প্রয়োজন হয়। যদিও স্ট্যাটাস কো একটা নিষেধাজ্ঞা, যেমন both the parties are directed to maintain status quo in respect to position and possession, হ্যাঁ, এই ধরনের অর্ডার হয়। তো এইটাও এক ধরনের ইনজাংশন, কিন্তু ওই স্ট্যাটাস কোর ব্যাপারে বলতে চান এই অর্ডারগুলো খুবই ব্যাগ অর্ডার। হ্যাঁ, এই অর্ডারগুলোতে অনেক সময় আপনার পলিউশনের সৃষ্টি হয়। নেক্সট সারসরারি হচ্ছে যদি কোনো কম্পিটেন্ট আদালত একটা ঘোষণা করে, একটা আদেশ দেয়, কিংবা এই যে কোনো কোয়াসি জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার হইতে পারে, তখনও কোয়ারেন্ট হইতে পারে। কয়েকটা আছে, তো মেডিসিন ল, তারপরে আপনার 4-5টা পয়েন্ট আছে, এই মুহূর্তে আমার মনে করতে পারতেছি না। তবে আমি সারসরারির বিষয়টা কি এটা একটু করি। আদালত থেকে জারি করা একটি রিট
যা কোনো নিম্ন আদালত বা অন্য ট্রাইব্যুনাল বা কর্মকর্তার কাছে নির্দেশিত হয়, যার সাধারণ বিচারিক কার্য সম্পাদন করে, তখন কিছু কার্য দ্বারা রেকর্ডের প্রত্যয়ন এবং জারিকারী আদালতের ফেরত পাঠানোর প্রয়োজন হয়। বিচারাধীন বা সমাপ্ত, ওই যে আপনি ধরেন আর্মিদের ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালের অধীনে এখানে রিট চলবে না, সারসরারি চলবে না, কিন্তু অন্যান্য ট্রাইব্যুনাল কোয়াসি জুডিশিয়াল যে কোনো অর্ডারের বিরুদ্ধে আপনার রিট চলবে। যেমন ওয়াকফ প্রশাসনের বিরুদ্ধে আপনার এনে রিট চলবে। যদি আপিল এনে যদি ওইফিকাসা শ্রীমতি অনেক সময় থাকে, কোনো কোনো ক্ষেত্রে ডাইরেক্ট আসা যায়, কোনো কোনো ক্ষেত্রে ডাইরেক্ট আসা যায়, কোনো কোনো ক্ষেত্রে আপিলটা আপনার অ্যাডজাস্ট করে আসতে হয়। এই অবস্থায় আপনি কিন্তু আর্মি ট্রাইব্যুনালের অর্ডার এগেনস্টে আপনার আসতে পারবেন না, মানে এখানে হাইকোর্টে আসতে পারবেন না, কারণ আমাদের এই আইনে আছে যে আর্মি ট্রাইব্যুনাল কিংবা কোনো আদালতের বিরুদ্ধে এখানে মামলা চলবে না। তার পরবর্তী শেষটা হলো 5টার মধ্যে শেষ আমি পড়তেছি ম্যান্ডামাস। ম্যান্ডামাসের প্রথম একটা জরুরি বিষয় হচ্ছে, যখনই ম্যান্ডামাস করবেন তখনই আপনার এটার একটা লাগবে, এটা একটা ম্যান্ডাটরি যে আপনার লিগ্যাল নোটিশ দিতে হবে। এবং ম্যান্ডামাসের আমি এটা পড়ি যে আমি আইনটা এটা পড়ি, এটা করলে সবচেয়ে ভালো হবে। ডাইরেক্টিং দ্যাট এ পারসন ইন কাস্টডি বি ব্রট না পাইছি to refrain from doing that which he is not permitted by law to do, or to do that which is required by law to do. এটার বাংলাটা এমন যে আমাদের এখানে কনস্টিটিউশনে যে বাংলাটা করছে, এটা যেভাবে উপস্থাপন করা হয়েছে, বিবৃত করা হয়েছে, তা হচ্ছে কোনো কার্য দ্বারা বা আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতিরকে করা হয়েছে বা গৃহীত হয়েছে, বা তার কোনো আইনগত কার্যকারিতা নাই বলিয়া ঘোষণা করিয়াছে। এটা সারসরারি, ডাইরেক্টিভ ওটা সারসরারি। কিন্তু আমি যেভাবে করছি দেখি, বিচারিক মাধ্যমে জনসাধারণের কর্তব্য পালনে নিশ্চিত করার একটি হাতিয়ার। এটি একটি উচ্চ আদালত থেকে একটি নিম্ন আদালতে জারি করা একটি আদেশ, যার থেকে তাকে তার উপর অর্পিত একটি জনসাধারণের কর্তব্য পালনে কোনো বাধা কিংবা কোনো ডাইরেকশন দেওয়া, নির্দেশ দেওয়া। এই মুহূর্তে আমরা বলতে চাই যে কে রিট দায়ের করতে পারে, রিটটা কে আসলে দায়ের করতে পারে। রিট দায়েরের প্রশ্ন আসলে প্রথমেই আসবে যে এটা কি মেনটেনেবল কিনা, তার লোকাল স্ট্যান্ডার্ড আছে কিনা, এটা হলো প্রথম বিষয়। 80% চলে যায় মামলা যে এটার লোকাল স্ট্যান্ডার্ড নাই। অনেক মামলা আছে যেটা মেনটেনেবল, নট ইনফর্ম হয়ে যায়, মেনটেনেবলই না। আমাদের সংবিধানের এবং পাকিস্তানের সংবিধানে একটু কম্প্যারিজন করি যে কারা আসলে সংক্ষুব্ধ ব্যক্তি, কারা সংক্ষুব্ধ ব্যক্তি এবং কারা ব্যক্তি। আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদের অনুরূপ হচ্ছে 1973 সালের পাকিস্তানের সংবিধানের 199 অ্যাক্ট। এবং এখানে ব্যক্তি অথবা একজন সংক্ষুব্ধ ব্যক্তি কে আবেদন করতে পারে, হেভিয়াস কার্পাস এবং কোয়ারেন্টুতে শুধু ব্যক্তি হইলে হবে, কোনো সংক্ষুব্ধ ব্যক্তির দরকার নেই, এটা আগেও আলোচনা করেছি। এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা, সারসরের এবং ম্যান্ডামাস রিটের ক্ষেত্রে কারা আবেদন করতে পারে। এই রিটগুলোর ক্ষেত্রে জনসাধারণের জন্য আবেদন করার জন্য উন্মুক্ত এবং যে শেষ তিনটি, একজন ব্যক্তির জন্য এই রিটের যে কোনো একজন আবেদন করার জন্য সংক্ষুব্ধ হওয়ার শর্ত যুক্ত করা হয়েছে। যখনই শর্তযুক্ত করা হয়েছে, মিস্টার আহসানুল করিম সে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, বেলার কেসটাকে উপস্থাপন করেছেন এবং বেরোবাড়ির কেসটাকে উপস্থাপন করেছেন এবং আরও কয়েকটা কেসের উদাহরণ দিয়েছেন। তখন এই সংক্ষুব্ধ বিষয়ের যখন প্রশ্ন আসে, তখন আমাদের সুপ্রিম কোর্ট একটা সংক্ষুব্ধ ব্যক্তির জাস্টিস দিদেন চিফ জাস্টিস, লেমেন্টেড চিফ জাস্টিস মিস্টার মুস্তাফা কামাল, সে যে বর্ণনা দিচ্ছেন, যে উপস্থাপন করছেন, এই সংক্ষুব্ধ এগ্রি পার্সনের বাইরেও যে মামলা করা যায় ওই বেলার কেসে এটা উপস্থাপন করেছেন। আমার লেখাতেও কিছু আছে। এখন আমরা এই বলতে চাই যে কারা করতে পারে, কারা করতে পারে না, এই ব্যাপারে ওই সংক্ষুব্ধ না হইলেও করা যায় কখন। এটা যদি ব্যাকওয়ার্ড পিপুল হয়, যদি পলিটিক্যাল স্পিরিটেড পার্সন হয়, এই ধরনের লোকজনরা সাধারণত মামলা করতে পারে। যদি সমস্ত জনসাধারণের কোনো ব্যাকওয়ার্ড পিপুলের একটা কোনো ইস্যুকে নিয়ে মামলা করতে পারে,
এইসব বিষয় আছে, আমি এখন পড়বো আমরা, এবং কাদের বিরুদ্ধে করা যায় এই বিষয়টা 102-এ ভালোভাবে বর্ণনা করা হয়েছে। তবে প্রজাতন্ত্রের যে কোনো বিষয়ের উপরে তাদেরকে ডাইরেকশন দেওয়া যায়, প্রজাতন্ত্রের যারা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা যারা বুক করে তাদের বিরুদ্ধে সাধারণত মামলাগুলো হয়। রিটগুলা যেন একটু প্রাইভেট পার্সনের বিরুদ্ধে মামলা হবে না, যেমন প্রাইমারি স্কুলের এই হেডমাস্টার এবং তার এই ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মামলা হবে না। যদিও ইন্ডিয়াতে এই জুরিসপ্রুডেন্সটা একটু এক্সপ্যান্ড করা হয়েছে, যে তারা বলছে যদি এটা যদি 10% যদি হয়, 100% যদি ওই এমপিওভুক্ত হয়, মানে স্যালারি পায়, তখন তারা এই ব্যাপারে কিছু ব্যাপারে কিছু অবজারভেশন তারা দিচ্ছে। তারা জুরিসপ্রুডেন্সটা অনেকটা আগায় নিচ্ছে। এখন আমি আপনারা অনুমতি দিলে আমি আমার যে এটা আছে একটু পড়ি। The concept of public interest litigation in recent time, এটা কিন্তু আমার অনেক আগের লেখা, যেহেতু এই কারণে ফতোয়া মামলাটা এখানে নাই আমার। In recent time, public interest litigation has grown as a new concept of legal system through the constitutional device as a judicial review. It is generally known to our people as PIL, which is legal tool to ensure justice to the large number of people who are distressed and deprived. এই দুইটা জিনিস হলো আমরা দেখতে হবে, distressed and deprived. PIL is not defined in any statute or any act. It has been interpreted by judges to consider the intent of public at large, যেটা আসনুল করিম সাহেব at large এর কথা বলছে। PIL has enlarged and encircled, enriched the traditional doctrine of locus standi and had opened new remedies and procedures. The idea of the PIL is very unique in its nature and remedies within the legal arena. The evolution of PIL emanated from realization of constitutional obligation by the judiciary towards the best section of the society in the larger interest of the people. The judiciary realized that because of extreme poverty, a large number of sections of society cannot approach the court. The fundamental rights have no meaning for the large number of sections of the society. And in order to preserve and protect the fundamental rights of the vulnerable sections of the society by judicial innovation, the courts by judicial process started giving necessary directions and passing orders in the public interest litigation. In the name of public interest litigation is intended to promote and vindicate public interest, which demands that violation of constitutional or legal rights of at large number of people who are underprivileged, ignorant, or in a social and economically disadvantaged position should not go unnoticed and unredressed. PIL is a challenge and an opportunity of vulnerable section of the community to ensure their social and economic justice. The judicial rule in relation to socio-economic legislation was initially marked by regression. A conspicuous feature of judicial process in India is emergence of public interest litigation, or some prefer to term of social action litigation. আমি একটু সারিয়া পড়তেছি, হ্যাঁ বলছে 1974 সালে বেরুবারি কেসটা সবাই জানেন আপনারা, যে এই কেসে এনে লুকাস টেন্ডার প্রশ্ন আসছিল। এই প্রশ্নটা আমরা পরে বলতেছি, কিন্তু এর পরবর্তী 1975 সালে এসপি গুপ্তা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, হুইচ ইজ প্রপারলি নোন এজ জাজেস ট্রান্সফার কেস, মানে এক হাইকোর্ট থেকে আরেক হাইকোর্টে বদলি করে দেয়। এটার মধ্যে পিক অ্যান্ড চুজের বিষয় আছে। দেখা গেল যে দিল্লি হাইকোর্ট থেকে তারে দেখা গেল মেঘালয় হাইকোর্টে ট্রান্সফার করে দিচ্ছে, কিন্তু সে ওয়াইড ক্যারি করে যে সে দিল্লি হাইকোর্ট থেকে বড় দূর আপনি কলকাতা হাইকোর্ট অথবা মাদ্রাজ হাইকোর্টে যাইতে পারে, ওটা সিরি এ অনুসারে, কিন্তু তারে দেখা গেল একটা পানিশমেন্ট ট্রান্সফার করে দিল সে মেঘালয় হাইকোর্টে।
এই ধরনের কিছু বিচারকদের নাম আছে আমার কাছে, এগুলো আমি বলতে চাই না, তবে আমি এটা হলো জাজেস ট্রান্সফার কেস। The Supreme Court entertained petitions by lawyers wherein it is held that ওইটা আমি ডট ডট দিয়ে সারি দিতেছি। Similarly, in People's Union for Democratic Rights versus Union of India, which is popularly called as the Asiat Workers case, এটা একটা কয়লা খনিতে কাজ হইতেছিল, ওই শ্রমিকরা ব্যাকওয়ার্ড শ্রমিকরা তাদের পক্ষে আইছিল, এটা পিআইএল করছিল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এবং তারা ওই শ্রমিকের যে এমপ্লয়েড কনস্ট্রাকশন ওয়ার্কার যে প্রজেক্টটা ছিল ওই প্রজেক্টের শ্রমিকরা জিতছে তখন। তার পরবর্তীতে কেস আছিল যে বাবুরাম বার্মা ভার্সেস স্টেট অফ উত্তর প্রদেশ। The court stated the expression public interest in common parlance means an act beneficial to the general public. হ্যাঁ, জেনারেল পাবলিকদের পক্ষে এই পিআইএলটা তারা অ্যালাউ করছে। এখন আমি এই মুহূর্তে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য পিআইএল, এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা পিআইএলটা কীভাবে দেখে এই ব্যাপারে আমি একটু উল্লেখ করতে চাই। যে ইন 1876 1876 সালে, একটু লক্ষ্য করেন মিস্টার শাহজাহান সাজু, 1876 সালে লিগেল এইড মুভমেন্টস হয়েছে। ওখানে লিগেল এইডস মুভমেন্টস ওয়ার স্টার্টেড বাই ইন্টারেস্টেড পারসন টু অ্যাসিস্ট রিসেন্টলি অ্যারাইভড জার্মান ইমিগ্রেন্টস, যেটা হচ্ছিল আমার ট্রাম্প, বুঝছেন, ট্রাম্পের পূর্বপুরুষ ওখানতে আসছে জার্মান থেকে। ইট বিকাম institutionalized and became concern of community financed by third parties. At the turn of 20th century, the movement developed to check evils of unregulated business. Institutions developed to define collective rights, and new legislation were being passed. Another route directly in ACLU, American Civil Liberties Union, and its offshoot, NACP/LDF, National Association for Advancement of Colored People. বুঝছেন, ওইটাই হলো মেইন সমস্যা, কালার্ড পিপুল আর লিগ্যাল ডিফেন্স অ্যান্ড এডুকেশন ফান্ড। আফটার 1939, NAACP became free from parent organ and initiated move for right of the colored. 1954, the landmark case Brown versus Board of Education was fought and won against racial segregation in education. মানে এডুকেশনের যে রেশিয়াল এটা ছিল, বর্ণবৈষম্যটা ছিল, ওইটার বিরুদ্ধে তারা জিতে গেছে। Employment and housing. In the result, Federal Commission on Civil Rights was formed in 1958 and Civil Rights Act 1964 was passed. In 1963, in the case of NACP versus Button was fought, which removed legal obstacles to public interest litigation. Main focus of action was on social reform. It may be mentioned here that most of finance is vital in respect of PIL, and financing was done by charitable organizations. Sierra Club, Legal Defense Fund, Ford Foundation. এই ফোর্ড ফাউন্ডেশন কিন্তু আমাদের দেশেও ওই যে ইয়াদের বৃত্তি দেয় বিভিন্ন, ফোর্ড ফাউন্ডেশনের। And context of UK. At first, legal aid activities entrenched in England since 1949. In 57, in the Thames Magistrate case, Court of England enabled a newspaper seller to be a person aggrieved in respect of a dispute over a pitch on the street market. This was followed in R versus Puddinglong and developed in Blackburn's case in 1960. In 70s, legal aid and advice scheme was formulated and it was entrusted to Association of Solicitors by the Legal Aid Assistance 1972. The Legal Aid Act 1974, social action groups like Child Poverty Action Group, Joint Council for Welfare of Immigrants, Shelter etc. started taking issue to courts of England and Europe. By way, there was rise of institutions like Parliamentary Commission of Administration
about complaint against central government, health service, local authorities, and police. Voluntary small claims courts for consumers. Office of Fair Trading for consumers to regulate trade and protect consumers. The use of PIL, public interest litigation, in England has been comparably limited. Lord Denning, as a senior jurist, respected English judge, gave it a quote, a prose in 1977 and 81 on Lucas Tendai rule, and PIL was retained with the glory. Context of India. After emergency period of 1975-77, the concept of public interest litigation was initiated by Justice Krishna Iyer. In Mumbai Kamar Sabha versus Abdul Bai, Justice Iyer stated, test litigation, representative actions pro bono publico, and like broadened forms of legal proceedings are in keeping with the current ascent on justice to common men and necessary disincentive to those who wish to bypass the real issues on merits by suspect reliance on peripheral procedural shortcomings. That is, public interest is promoted by a specious construction of a Lucas Tendai in our socio-economic circumstances. It is the first case in India as PIL. The question of PIL was elaborately discussed in the case of Sunil Batra versus Delhi administration, which relates to a prisoner's letter describing torture upon another prisoner. In the case, Justice Iyer stated that it was said that continuously keeping a prisoner in fetters day and night reduces the prisoner from a human being to an animal, and that this treatment is so cruel and unusual, and that the use of bar fetters is an anthem to spirit of constitution. Thereafter, in several other cases, the concept of Justice Iyer with regard to PIL was carried through in their subsequent judgment by different judges. As on confining for more than the period of sentence is Husni Ara Khatun versus Home Secretary of Bihar. আমি ডট দিয়ে করে দিতেছি রিসেন্ট ট্রেন্ড অফ ইন্ডিয়া, আমরা ডট দিয়ে দিতেছি, সব কিছু পড়া যাবে না, অনেক বড় এটা। ইন দ্য কেস অফ টি.কে. Ranganarayan and others versus State of Tamil Nadu and others, it was held that there is no question of having any fundamental legal or equitable rights for workers to go on strike, and the employees have to adopt other alternative methods of redressal. In the state of Karnataka and others, Umma Devi, the court held that workers, even after being employed for years together, are not entitled to regularization. In M.C. Mehta versus State of Tamil Nadu, a petition under Article 32 of the Constitution, আগেই বলছি যে এই 32টা হলো শুধু ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হইলেই একমাত্র সরাসরি সুপ্রিম কোর্টে করা যায়, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, was brought before the Supreme Court by way of public interest litigation, and it was connected with employment of children in maize factories of Sivakasi in Tamil Nadu state. The court observed that employment of children within the maize factories directly connected with the manufacturing process up to final production should not at all be permitted. Where the court entertained petitioners by M.C. Mehta, most of the cases brought before the court by way of PIL, the courts of India have been pursuing a liberal attitude towards the pro bono publico litigations, and thereby for enforcement of fundamental rights or legal rights of the vulnerable sections can approach the court for their grievance. In the context of Pakistan, public interest litigation has reached to its principle in Pakistan and is developed in late 80s.
In the case of Mrs. Benazir Bhutto versus Federation of Pakistan, is regarded as the first landmark judgment in respect of PIL initiatives in that country, wherein the Supreme Court held that as the Article 184(3) of the Pakistan Constitution, এটা কিন্তু 62 সালের Constitution, এই যে 84(3) is open-ended. The proceedings could be maintained by an individual whose fundamental rights are infracted or by a person of bona fide alleging interaction of fundamental rights of a class or a group of persons, as there is no rigid incorporation of notice of aggrieved party in Article 184(3). In Darshan Mashi versus State, where the Supreme Court of Pakistan, on the basis of telegraph, arrogated to itself the jurisdiction to enforce the fundamental rights. ওই যে টেলিগ্রাফের মাধ্যমে একটা চিঠি দিছিল চিফ জাস্টিসে, তখন সে এটা কগনিজেন্সি নিচ্ছে নিয়ে সোমোটো সে একটা ইস্যু করছে। এর পরবর্তী হিয়ারিংয়ে যে অবস্থাটা হয়েছে দেখেন, to enforce the fundamental rights bonded laborers in brick-kiln industries. In particular case of petitioner standing was maintained. Contest of Bangladesh. The Supreme Court of Bangladesh, আমি এটা অনেক আগের লেখা, যার কারণে আমরা ওই যে কেসটা দিতে পারি না, এই যে ফতোয়া কেসটা, has done a commendable job by protecting the rights of a large number of people who are poor and downtrodden by using PIL as an effective tool. The court has innovated new methods and devised new strategies for the purpose of providing access to justice to large number of people who are denied their fundamental rights guaranteed under the Constitution. The very first case in which the question of locus standi was addressed and examined by the Supreme Court of the Bangladesh was the famous case of Qazi Mukhlisur Rahman versus Bangladesh and another, popularly known as Berubari case. Mr. Ahsan jeta mention korche. In that case, an agreement entered into Bangladesh and India on 16/5/1974, which was challenged by the petitioner. Mr. Siam, Chief Justice, allowed locus standi and observed in this regard that the petitioner raised a question affecting a constitutional issue of grave importance, posing a threat to his fundamental rights that pervade and extended to the entire territory of Bangladesh. This creative interpretation of our apex court, the question of locus standi, preceded even the earliest PIL case in the subcontinent. এটাই ফার্স্ট কেস সাবকন্টিনেন্টে। টুলার অন্যতম সদস্য আমাদের ছোট বোন সুমাইয়া কাছে মাইক্রোফোন রয়েছে, যিনি প্রশ্ন করতে চান তিনি প্রশ্ন করতে পারবেন রিট সম্বন্ধে। হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, কারো যদি রিট সম্বন্ধে জানার কোনো কিছু থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। সুমাইয়া, আপনি একটু বাইরে বের হয়ে আসুন, দেখুন কে কোনো প্রশ্ন করতে চান কিনা। রুকনুজ্জামান, আপনি হয়তো কোনো প্রশ্ন করতে চাচ্ছেন। আচ্ছা, একটু শেষ করে রুকনুজ্জামান, এই স্যার বাকি লেকচারটুকু শেষ করুন, এরপরে প্রশ্ন উত্তর পর্বে আমি সুমাইয়াকে বলবো এই ব্যাপারটিতে একটু সহযোগিতা করার জন্য। সকলকেই ধন্যবাদ যে আপনারা অনেক কষ্ট করে বসে আছেন এই PIL এর উপরে লেকচার শোনার জন্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ব্যারিস্টার সারা কামালকে এই অনুষ্ঠানে এসে গৌরবান্বিত করার জন্য। আমি মানে পেজ 6 এবং 7 আমরা স্কিপ করতেছি, কারণ সময়ের অভাবে স্কিপ করতে হচ্ছে। আমরা শুধু যে সকল রিটের যে PIL এর বিষয়গুলো আমাদের কোর্ট কনসিডার করে নাই, এই বিষয়ে কিছু রেফারেন্স দিতে চাই আর কি। On the other hand, locus standi was denied in several cases. Just as the appointment of Vice President was challenged in Said Monirul Huda Chaudhary versus A.K.M. Nurul Islam, standing was denied. Mr. M.S. Ali held, Justice M.S. Ali held, therefore the office of the Vice President cannot be held to be included in the service of the Republic. Within the Article 152 of the Constitution. Similar view was taken in M.G. Bhuiya versus Bangladesh. An advocate of the Supreme Court filed an application under Article 102 of the Constitution by way of PIL,
seeking a declaration that General Notification dated 25/4/1979, which gave effect to the Law Reforms Ordinance 1978, with effect on 1/6/1979, was without lawful authority, with ordinance as ultra-virus of the Constitution. In this case, Lucas Tendai was questioned by the High Court Division and affirmed by the Appellate Division. Moreover, similar view had been taken in M. Salimullah versus Justice Mohammad Abdul Quddus Chowdhury. Appointment of Justice as Joint Secretary was challenged. Bangladesh Songbatpotro Porishod versus Government of Bangladesh. Constitution of OAS Board was challenged. Standing was denied. Chief Justice Mr. Mustafa Kamal held association was not disabled or disadvantaged and hence left the door open for the disadvantaged. Appellate Division's observation in Songbatpotro case was relied upon as tantamount to a verdict against maintainability of PIL under the scheme of the Constitution of Bangladesh. In Syed Mahabub Ali versus Bangladesh, lawyers challenged promotion of judges of subordinate courts without consultation with the Supreme Court, held no standing of the advocates. In Dr. Ahmed Hussain versus Bangladesh and others, reservation of seats for women in the parliament was challenged. Lucas Tendai was denied, and eviction of sex workers was challenged in Sultana Nahar versus Bangladesh, failed standing on merit. At present, it is noticeable that a group of lawyers have developed a tendency of filing PIL petition in the name of public interest litigation on behalf of persons or organizations, challenging the propriety of the government in taking decisions relating to policy matter, its development orders of promotion, and therefore of public servants, imposition of taxes and fixation of tariff value by the authority for achieving dubious goal for generating publicity for themselves or to create public sensation. Though in respect of PIL, the principle settled by our apex court in landmark judgments, Mohiuddin Farooq case, Professor Muzaffar Ahmed and Mrs. Sayyida Rizwana Hassan case. It is also noticeable that after seeking an order from the High Court Division by filing a PIL, the lawyers are appearing before the electronic and print medias, provocating that the court has made and thus directions which suggest that those petitions had not made for the case of the needy or underprivileged or less opportunity people who could not seek redress for a wrong done by the government or local authority. Rather, it were moved for achieving dubious goal for generating personal publicity. Our apex court declared specific parameters within which the High Court Division should extend its discretionary jurisdiction in entertaining a public interest litigation. In that view, the Appellate Division, in the NBR versus Abu Said Khan and others, 18 BLCAD, page 117, Mr. Justice S.K. Sinha allowed Lucas Tendai, but some categories of cases which will be entertained. The following some categories of cases are: A. For protection of the neglected children, non-payment of minimum wages to workers and exploitation of casual workers, and complaints of violation of labor laws, except in individual case. Petition complaining death in jail or police custody or caused by law enforcing agencies. D. Petition against law enforcing agencies for refusing to register a case despite there are existing allegations of commission of cognizable offences. Petitions against atrocities on women such as bride, burning, rape, murder for dowry, kidnapping.
petitions complaining harassment or torture of citizens by police or other law enforcing agencies. Petitions pertaining to environmental pollution, disturbance of ecological balance, drugs, food adulteration, maintenance of heritage and cultural antiques, forest and wildlife. Petitions from riot victims. Conclusion. This scenario of PIL gradually changed by the judicial pronouncement by our apex court through judicial review. It is the bounded duty and obligation of the courts to encourage genuine bona fide PIL petitions. The court must be careful to see that the petitioner who approaches it is acting bona fide and not for personal gain, private profit or for political or other oblique consideration. The court must also take care to see that it does not overstep the limits of its judicial function and trespass into the areas which are reserved for executive by the Constitution. আমি শেষ করার আগে একটা কথা বলবো শুধু সবার জ্ঞাতার্থে যে আমাদের যে এখন যে অবস্থা আমরা বিরাজমান এবং আমরা কোর্টগুলো চলতেছে ফাংশন করতেছে যখনই আদালত সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট ডিভিশন অথবা আপিলেট ডিভিশন তার কনস্টিটিউশন সাংবিধানিক দায়িত্ব পালন না করে কোনো জজ তখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং রুল অফ ল ব্যাহত ঘটে এই ধরনের একটা উদাহরণ দিব শুধু আমি আপনারা সবাই জানেন 30-এর দশকে জার্মানের যে নাজি পার্টি যখন ক্ষমতায় আসছে নাজি পার্টি এসেই তারা কমিউনিস্ট পার্টি এবং ইহুদিদেরকে একটা নিধন শুরু করছে যখন ইহুদি এবং কমিউনিস্ট পার্টির নিধন শুরু করলো তখন জার্মান কোর্ট এন্টায়ার ফেল করছে জার্মান সুপ্রিম কোর্ট জার্মানের উচ্চতর আদালত তারা এইগুলাকে প্রোটেকশন দিতে পারে না যার ফলশ্রুতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যার ফলশ্রুতিতে কোটি কোটি মানুষ মারা গেছে তা আমরা সবাই করবো যাতে আমরা 18 কোটি মানুষ যাতে সেফে থাকে যাতে নিরাপদে থাকে আমরা বিশ্বাস করি আসসালামু আলাইকুম in some of the courts, they refuse to hear some classes of cases. Yes. Is it not the violation of constitutional mandate or the oath? জি ইয়েস বুঝতে পারছেন আমি তো বাংলায় দিতেছি যাতে সবাই আমরা বুঝি সবাই এই বিষয়গুলো আমরা হলো কনস্টিটিউশনের আন্ডারে যারা কাজ করে ফাংশন করে তারা এটা চাকরি না তারা হলো সাংবিধানিক দায়িত্ব পালন করে সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে তাদের একটা শপথ হয় এই শপথে আমাদের কনস্টিটিউশনের শপথে এতে আছে আপনার লাস্টের এতে মানে এই শেষের দিকে যে শপথের যারা কারা কারা শপথ নিতে পারে এইগুলো আছে তো শপথ এইগুলো যদি বলে যে কেউ যে আমরা এই মামলাটা শুনবো না তো শপথ ভঙ্গ করলে সে জজ হিসাবে থাকে না স্যার আমাদের আর্টিকেল 102 সাব আর্টিকেল 5-এ ডিসিপ্লিনারি যে আছে অর্থাৎ সামরিক বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং এদের ক্ষেত্রে সংবিধানে যেটা বলা আছে তারা মৌলিক অধিকার রক্ষার জন্য মামলা করতে পারবে না এখন এটা সংবিধানের অন্য কোনো আমি বুঝতে পারছি আপনি বসেন আমি প্রথমেই আমি ইন্ট্রোডাক্টরি বক্তৃতার মধ্যে এই কথাগুলো বলছি কারণ পাকিস্তান হলো আমাদের উত্তরসূরি যখন 1947 সালের আইনের মাধ্যমে দুইটা দেশ হয় ভারত এবং পাকিস্তান আমরা পাকিস্তানের অংশ ছিলাম আমরা পূর্ব পাকিস্তানের অংশ এবং পাকিস্তানের লটাই আমরা ফলো করি বেশি পাকিস্তানে 1956 সালের সংবিধান হয় প্রথম 54 সালে গণপরিষদ 54 সালের গণপরিষদে শেষের দিকে গণপরিষদে যখন বিল সংবিধানের ব্যাপারে বিল উত্থাপিত হবে তখন গোলাম মোহাম্মদ গভর্নর জেনারেল সে শুনতে পাইল যে এটা সংসদীয় হবে সংসদীয় ব্যবস্থা হবে মানে এই সংবিধানটা পার্লামেন্টে তখন সে এটা শোনার পরে সে গণপরিষদ ভেঙে দিল যখন গণপরিষদ ভেঙে দিছে তখনকার যে মৌলভী মোহাম্মদ তমিজউদ্দিন খান সে লোক স্পিকার ছিল সে এই সংশোধনের এই অবৈধ আদেশের এগেইনস্টে চ্যালেঞ্জ করে সিন্ধ চিফ কোর্টে একটা রিট দায়ের করে যদিও 1935 সালের 12 শাসন আইনে প্রথম যে 12 শাসন আইনটা ছিল তখন রিটের কোনো যে 1973 সালে যে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে যে রিটগুলো 1974 সালে একটা সনদের মধ্যে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় এই কলকাতা সুপ্রিম কোর্টে 5টা রিট ছিল ওই 5টা রিটের মধ্যে
এই মানে 1935 সালের আইনে কোনো ইয়ে ছিল না, রিটের অধিকার ছিল না। পরবর্তীতে সংশোধনের মাধ্যমে 223-এর দ্বারা সংশোধনী করে ওই রিটের ব্যবস্থা করা। ওই 223-এর আওতায় এই মৌলভী মোহাম্মদ তমিজউদ্দিন খান এই মামলাটা চ্যালেঞ্জ করে সিন্ধ চিফ কোর্ট এটাকে অবৈধ ঘোষণা করে, যে এই আদেশ গভর্নরের আদেশ সেটা হলো অবৈধ। পরবর্তীতে ওই গভর্নরের পক্ষ থেকে ফেডারেল কোর্টে আপিল করে। আপিলে চিফ জাস্টিস মনির আর সহ 3 জন এক পক্ষে বলল যে 223-এর এটাই অবৈধ। হ্যাঁ, 223-এর এই অবৈধ, এই মামলা এইটা যেটা পার্লামেন্ট যেটা গণপরিষদ যে ভেঙে দিছে ওইটাকে বৈধতার মানে টিকে আছে। এবং ওখানে আরেকজন জজ আছিল জাস্টিস কর্নালিস এবং আরেকজন জাজ, তারা দ্বিমত পোষণ করে। পরবর্তীতে ওই বিষয়টাই আসমা জিলানি কেসে আবার ওই যে সংখ্যালঘিষ্ঠ যে জাজ ছিল তাদের মতকে মানে করে। মিসেস সারা হোসেন এগুলো আর অনেক ভালো বলতে পারবেন। থ্যাংক ইউ। ও যে আসলটা বলো একটু রাখেন, আসলটাই তো বললাম না। এই কারণে পাকিস্তান সংবিধানের 1956 সালের সংবিধানে, 1962 সালের সংবিধানে ওই রিটে এই যে কোনো সামরিক ট্রাইব্যুনাল এবং সামরিক কোনো আদালতের কোনো বিষয় রিটে চ্যালেঞ্জ করা যাবে না। এটা অদৃশ্য শক্তি বলে এটা এখানে ছিল, এটাই আমরা উত্তরাধিকার সূত্রে আমরাও পাইছি। ওইটা আসলে আপনার এটা পড়েন 102 আপনার একে আছে যে যদি কোনো ইফিকাসাস রেমেডি যদি না থাকে অন্য কোথাও, যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হয়, তাহলে 102-এর একে আপনি ওই 27 থেকে 44 পর্যন্ত যে আর্টিকেলগুলো আছে তৃতীয় ধাপে, যদি মৌলিক অধিকারের ভায়োলেশন হয় তখন আপনি আদালতে আসতে পারবেন। এটা হলো 102-এর একে। আর 102-এর 2-তে 2টা পার্ট আছে। 2টা পার্টের মধ্যে এটা দিক নির্দেশনা, এগুলা আমাদের সংবিধানে রিট আকারে বলা হয় নাই, কিন্তু 1973 সালের রেগুলেটিং অ্যাক্টে ওই যখন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় তখন রিট আকারে বলা হয়েছিল যে প্রোহিবিশন, সারসরারি এবং আপনার হলো ম্যান্ডামাস, ওই 3টা জিনিস এখানে উপস্থিত ছিল। এবং ওই অনুসারেই আমাদের দেশে আসছে। যখন রিটের ব্যবস্থা ছিল না তখন আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, তারপর সিআরপিসির 491 এবং আরও অন্যান্য আইনেও এই রিটের পাওয়ারগুলো এক্সারসাইজ করা হইতো তখন। বুঝতে পারছেন? তখন কি কোনটা মেনটেনেবল না মেনটেনেবল, প্রথমেই আপনার প্রশ্ন আসবে যে আপনার ইফিকাসাস রেমেডি অন্য জায়গায় আছে কিনা, অন্য আইনে কি এটা প্রোভাইড করে কিনা। বুঝতে পারছেন? তখন আপনার লোকাল স্ট্যান্ডার্ড প্রশ্ন আসবে, ওই মেনটেনেবিলিটির প্রশ্ন আসবে। হ্যাঁ, 2 ওই লোকের দিক নির্দেশনা, যেটা ফান্ডামেন্টাল রাইটসের বাইরে, যে কোয়াসি জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো অ্যাকশন আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। আর যদি শুধু ফান্ডামেন্টাল রাইটসের যদি ভায়োলেশন হয় তখন 102-এর একে করবেন। অনুরূপ করেসপন্ডিং যখন 1950 সালে ইন্ডিয়াতে যখন আম্বেদকরের নেতৃত্বে যখন কনস্টিটিউশন হলো 26শে জানুয়ারি এটা অ্যাডপ্ট হলো, ওইখানেও ওরা কনস্টিটিউশনের ব্যাপারে আমাদের মতো সংক্ষুব্ধ ব্যক্তি এই কথাটা বলা নাই, আমার যদ্দূর মনে আছে বলা নাই। এবং তারা 2টা সেকশনকে, আর্টিকেল অনুচ্ছেদকে তারা ওই সংবিধানে প্রোভাইড করছে, যেহেতু তারা ফেডারেল স্টেট। একটা হলো 32, আর্টিকেল 32 হলো সরাসরি আপনি সুপ্রিম কোর্টে মামলা করতে পারবেন। কখন? যখন মৌলিক অধিকারের ভায়োলেশন হবে। বুঝতে পারছেন? আর আরেকটা সেকশন আছে 226, তারা প্রত্যেকটা স্টেটে একটা করে হাইকোর্ট আছে। ওই হাইকোর্টে 226 অন্যান্য ডাইরেকশন এবং মৌলিক অধিকারও পারবেন, অন্যান্য ডাইরেকশনগুলোও পারবেন, সবগুলো যেটা আমাদের 102-এর 2-তে আছে। হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলো হচ্ছে আপনার এইগুলার ডাইরেক্টিভস, এগুলো কেন রাখা হয়েছে? আমাদের এই উপমহাদেশে আমাদের লিগ্যাল হিস্ট্রির একটা জানতে হবে, আপনার লিগ্যাল হিস্ট্রি জানতে হবে, আমাদের এই প্রসেসটা কিভাবে আসলো এই দুনিয়া। যখন ব্রিটিশরা যখন আসলো 1600 খ্রিস্টাব্দে, তারা আসছে রয়্যাল চার্টার নিয়ে এসে ব্যবসা করবে, বাণিজ্যের জন্য আসছে। বাণিজ্য যখন আস্তে আস্তে হইল, কিছুদিন পরেই তারা হইল বণিক, তারা রাজদণ্ড হাতে নিয়ে নিল। তাদের একটা জমিদারি নেওয়ার জন্য তারা একটা চার্টার নিল, কলকাতার একটা জায়গা ভুলে গেছি, ওই জায়গার তারা জমিদারি হিসেবে নিল। এবং তখন তারা নেটিভ কোর্ট প্রতিষ্ঠা করলো 1726 সালে, মেয়র কোর্ট। এবং তাদের নেটিভ যারা ছিল ওই নেটিভদেরকে বিচার করা হইতো ওই নেটিভ কোর্টে, তাদের বিচার তাদের আলাদা। তখন ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল ইন কাউন্সিল,
এবং স্যার ইলি যে এমপি হলো চিফ জাস্টিস, ওনাদের নেতৃত্বে তখন চলতেছিল। এবং আমাদের এই যে আগের মুঘল এবং এর আগের যে বিচার ব্যবস্থা ছিল দেওয়ানি এবং ফৌজদারি, ওই বিচার ব্যবস্থাটা তারা কে অ্যাপ্রুভ করলো না। তারা ব্রিটিশ বিচার ব্যবস্থা কলোনিয়াল লটাকে তাকে প্রোভাইড করতে শুরু করলো। ধীরে 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 তারা কলোনিয়াল লটাকে এস্টাবলিশ করলো। তো এই লয়ের ধারাবাহিকতা, এই ডাইরেকশন, আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না এই দেশ পরিচালনার। তা আপনি প্রথমেই আইসা যদি বলেন যে হবে আপনার ওই যে বাতের ব্যবস্থা করতে 18 কোটি মানুষের, তখন ছিল 7.5 কোটি, এটা সম্ভব ছিল না। এই কারণে যখন ফ্রেমাররা ছিল মিস্টার ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, তারা চিন্তা করলো যে এটাতে এনফোর্স করা যাবে না, যার কারণে এটা এই ডাইরেক্টিভসের মধ্যে রাখে আস্তে আস্তে যাতে এটা এতে আনা যায়, মৌলিক অধিকারের ভিতরে আনা যায়, তখন এটা চেষ্টা করেছে। যেমন আরেকটা উদাহরণ দিই আপনাকে, যেমন পানি, ওয়াটারের অপর নাম হইল আপনি জীবন। পানি ছাড়া আপনি বাঁচতে পারবেন? পানি ছাড়া কেউ বাঁচতে পারবে না। এটা পানির যে বৈজ্ঞানিক নাম আমি ভুলে গেছি, না ওইটা না, বৈজ্ঞানিক ওই যে লোগোস কি জানি আমি ভুলে গেছি আমি, চাই ওই পানি ছাড়া আপনি কেউ বাঁচবেন না। পানির H2O হইল রাসায়নিক নাম, রাসায়নিক নাম, কেমিস্ট্রিক নেই, H2O মানে 2 অণু অক্সিজেন, 1 অণু হাইড্রোজেন, এই দুইটাই মিলে পানি। তো এই পানি কিন্তু মৌলিক অধিকারে রাখা হয় না। পরবর্তীতে পানি আইন আছে, এনে মিসেস হুসেন আছেন, ওনারা কিন্তু এটারে মৌলিক অধিকার নেয় না। আইনটা তৈরি করছেন কিন্তু এটার মৌলিক অধিকারের মধ্যে নেয় না। কিন্তু এটা পানির জন্য কিন্তু এই সামনে কিন্তু আপনার একটা বিরাট দাবি উঠবে যে বিশুদ্ধ পানির অভাব হয়ে যাবে সারা দেশে। যার কারণে এইসব বিষয় চিন্তা করে যারা কনস্টিটিউশনাল ফ্রেমার ছিল, সাংবিধানিক যারা ফ্রেমার ছিল, তারা অনেক চিন্তা করে কিন্তু তারা এই সংবিধান বানাইছে। এই কারণে এই ডাইরেক্টিভসগুলো এনে রাখছে যাতে ডে বাই ডে ক্রনোলজিক্যালি যাতে এগুলা মৌলিক অধিকারে নিয়ে আসা যায়। আশা করি আমার সীমিত এর থেকে আমি বুঝাইতে চেষ্টা করি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ধারাবাহিকভাবে অরিজিন আমরা যেটা দেখলাম, রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এবং এইখানে মাই লর্ড যেটা বললেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 45-এ একসময় রিট ছিল, যখন ছিল না মানে ওখানে প্রতিকারগুলো ছিল মাই লর্ড। এরপরে যখন সংবিধান হলো তখন সুনির্দিষ্ট প্রতিকার রিপিল্ড হয়ে গেল। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, সিআরপিসির 491টা যে হেভিয়াস কর্পাস রেখে দিল, প্যারালালি আবার কনস্টিটিউশনে হেভিয়াস কর্পাস আছে, এই দুইটার বেসিক পার্থক্য কোথায় এবং অ্যাপ্লিকেশনগত কোনো ভিন্নতা আছে কিনা? থ্যাংক ইউ। এটা 491 এবং এই আপনার যে হেভিয়াস কর্পাসের মধ্যে পার্থক্য তেমন কিছু নাই। তবে যতটুকু আছে আমি যতটুকু বুঝি, যখন সংবিধান সাসপেন্ড থাকে, বিশেষ করে এই সাবকন্টিনেন্টে, ইন্ডিয়া বাদে আর কি, আমাদের বাংলাদেশ পাকিস্তানে, তখন এই 491-এ হেভিয়াস কর্পাসগুলা করা হয়। আর যখন সংবিধান থাকে তখন বেশিরভাগই তো আপনার এই হেভিয়াস কর্পাস রিটে আসে। এটার মৌলিক পার্থক্যটা হলো রিটের লোক সাংবিধানিক একটা এটা কনস্টিটিউশনাল পাওয়ার, আর 491 হলো সিআরপিসিতে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, এটাতে আপনি অনেক সময় আপনার ফ্যাকচুয়াল বিষয় চলে যেতে পারে। কিন্তু ওই যখন এগুলা আসবে, যখন আপনি রিড করলে যে কোনো নাগরিক, একজন ব্যক্তিও করতে পারবে হেভিয়াস কর্পাসের জন্য আপনার এই এগ্রিড পার্সনের দরকার নেই। এই সুবিধাগুলো রাখা আছে, কিন্তু আমি মৌলিক বিষয়টা কতটুকু পার্থক্য এগুলো আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। মাইলট, আমার একটা কোশ্চেন ছিল, সংবিধানের 3য় তফসিলে ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল 27-এ বলা আছে ইকুয়ালিটি বিফোর দ্য আইস অফ ল, সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। আবার আর্টিকেল 39-এ বলা আছে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতার কথা বলা আছে। আমার প্রশ্ন হচ্ছে, প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারীদের বাক স্বাধীনতা কেন নাই? যদি চাকরিবিধিতে থেকেই থাকে এরকম কিছু, তাহলে সেটি কি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা? ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। এইগুলা কোয়েশ্চেন হলো খুব জটিল। আমাদের যে মৌলিক অধিকারের যে তার চ্যাপ্টারে যেগুলো আছে 27 থেকে আপনি 44 পর্যন্ত, সবগুলাতে কিন্তু আপনার সাবজেক্টও দেওয়া আছে, সাপেক্ষে, আইন সাপেক্ষে, বিধি সাপেক্ষে এগুলা বলা আছে। তখন এখন চাকরির যারা চাকরি করে তাদের চাকরির শর্তই হচ্ছে, শর্ততে দেওয়া আছে তারা কি করতে পারবে না, এইটাই একটার সাথে আরেকটা সাংঘর্ষিক হয়ে যায়। যার কারণে বার্ড বাই ল, তারা চাকরিজীবীরা বার্ড বাই ল অটোমেটিক্যালি, যার কারণে তারা ওই 31-ই বলেন 27-এ বলে কোনো কিছুই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা ওইটার থেকে না করতে বের হইতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? এইগুলা হলো আইন দ্বারা নির্ধারিত সব।
কে কি করতে পারবে না পারতে পারবে, এই কারণে সাবজেক্টও দেওয়া আছে। শুনেন, আমরা তো সবাই একই, মানে বার এবং বেঞ্চ একই, সব কিছু তো আমরাও জানি না, সব প্রশ্নের উত্তর দেওয়াও কঠিন আমাদের। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার কোশ্চেনটা ছিল স্যার, বাংলাদেশের রিট জনগণের কাছে শেষ ভরসা হলেও কিন্তু মামলার দীর্ঘ যে সূত্রতা, সেটার জন্য উচ্চ আদালতের সীমিত সময়ের কারণে অনেক সাধারণ মানুষ এটা কার্যকর প্রতিকার পাচ্ছে না। তাহলে আমাদের কি রিট ব্যবস্থার ভেতরে কোনো সংস্কার আনা উচিত, নাকি সম্পূর্ণ নতুন কোনো বিকল্প মেকানিজম তৈরি করা উচিত যাতে সব শ্রেণীর মানুষ সমানভাবে এই সুযোগ সুবিধাটা পায়? ধন্যবাদ। সব মানুষ তো, আমি এটা বলতে চাইতেছি, সব মানুষ সমান সুবিধা পাবে না। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র এই ব্যবস্থার নাই। কারণ আমাদের রাষ্ট্রযন্ত্রটা লোকা প্রত্যেকের অবস্থান থেকে সমান পাবে। 27, 29 দেখেন ওইভাবে আছে। একজন রিক্সাওয়ালা যে সুযোগ পাবে, আমি একটা বেটার সুযোগ পাবো, বুঝতে পারেন, সে ওইভাবে পাবে না। তা আপনি রিটের বিষয়গুলো যেটা বলতেছেন, আমাদের এই যে এখন তো 5ই আগস্টের পরে সংস্কার কমিশন হয়েছে, সংস্কারের এইগুলো অনেক বিষয়গুলো অ্যাড করতেছে। দেখা যাক কি হয়। আমরা আশা করি যে এগুলার একটা সুরাহা হবে। ধন্যবাদ। হ্যাঁ, সারাপা আসছেন, সারাপা হয়তো একটা প্রশ্ন করবেন। আচ্ছা স্যার, একটা প্রশ্ন, বসে বলেন। না একটা প্রশ্ন ছিল যে পিআইএল, আপনি যে লেকচার দিয়েছেন যে অনেক ধরনের পিআইএল হয়েছে অনেক বছর ধরে, কিন্তু বাস্তবে আমরা দেখি যে পিআইএল এর আদেশ পাওয়ার পরে অনেক সময় শুনানি করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। আর যেই আদেশগুলো, নির্দেশনা যে দেওয়া হয়েছে, সেগুলোর পর্যালোচনার তেমন কোনো ব্যবস্থা নেই। তো এখানে আমাদের কোর্টে কি কোনো ধরনের উদ্যোগ নেওয়া যায় যে আলাদা পিআইএল বেঞ্চ, অথবা পিআইএল এর জন্য কোনো ফাস্ট ট্র্যাকিং শুনানির জন্য, অথবা এগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য বা মনিটরিং এর জন্য কোনো ব্যবস্থা কি বিচার বিভাগ থেকে হতে পারে? থ্যাংক ইউ, আপনি খুবই ভালো প্রশ্ন করছেন। পিআইএল এর বিষয়টা আমরা ইন্ডিয়া থেকে আসি। ইন্ডিয়াতে ধরেন পিআইএল এর 50% পিআইএল এর অর্ডার কোনো এক্সিকিউট হচ্ছে না। এটা নিয়ে তখনকার চিফ জাস্টিস এই যে চন্দ্রচূড়, তার একটা বক্তৃতায় সে উষ্মা প্রকাশ করছে যে 50% পিআইএল কোনো এক্সিকিউশনই হচ্ছে না। ইন্ডিয়ান ডেমোক্রেসি তারা 50 সাল থেকে এখন পর্যন্ত 75 বছর তারা প্র্যাকটিস করছে। আমাদের ডেমোক্রেসি নাই বললেই চলে। তো এই এক্সিকিউশনটা আমরা কি করে আশা করি যে এগুলো এক্সিকিউট হবে? তারপরেও যতদূর হচ্ছে আমি মনে করি যে অনেক ভালো, এবং এটার জন্য আসলে আলাদা যেমন ইন্ডিয়াতে কনস্টিটিউশনাল কোর্ট আছে, এখানেও কিছু মানে সংস্কারের মাধ্যমে কনস্টিটিউশনাল কোর্ট যাতে এক্সিকিউট হয়, এটার রক্ষণাবেক্ষণ করে, কন্টেম্পটের আওতায় আনা হয়, ডাকাডুকি করা হয়, এতে করে বেস্ট মানে ইমার্জেন্সি ভিত্তিতে হয়তো এক্সিকিউট হইতে পারে। এইগুলার সমাধান আসলে আমাদের এই যারা ইলিটারেট সোসাইটিতে এগুলা করাটা খুব ডিফিকাল্ট। আমরা সীমিত কতজন লোক আমরা নিজেদের স্বার্থে কাজ করতেছি, অন্য কিছু না। আমি সবাইকে বলবো, আমি বিনয়ের সাথে বলবো, আমি নিজের স্বার্থের বাইরে কোনো কাজ করি না, যার কারণে আপনার এটা এক্সিকিউট হওয়াটা কঠিন। এটা আমি যদিও প্রশ্নের উত্তরের সাথে মিল নাই, কিন্তু ইন্ডিয়ার রেফারেন্সে আমি বলতে চাই তারা 50% মাত্র এক্সিকিউট হচ্ছে। তা আমাদের দেশে আমার মনে হয় যে 50%-এর উপরে হচ্ছে এক্সিকিউট হচ্ছে। তাই আশা করি আপনারা যদি ওই জায়গায় থাকেন, আমরা আপনাদের সাথে আছি, আমরা এক্সিকিউট করার জন্য সর্বক্ষণিক আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ। ধন্যবাদ সারা আপাকে। এখন আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের বারবার নির্বাচিত সম্পাদক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, ডুলার 16তম ব্যাচের ছাত্র, বর্তমানে সুপ্রিম কোর্টের সবচেয়ে আলোকিত লয়ার ব্যারিস্টার জনাব রুহুল কুদ্দুস কাজল আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলবেন। আচ্ছা, আমি একটু এই পাশে দাঁড়িয়ে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত মিস্টার জাস্টিস মোস্তফাজ্জামান ইসলামকে ধন্যবাদ। ইটস এ ভেরি হার্ড ওয়ার্ক। আমি যখন পেপারটা পড়ছিলেন তখন কিন্তু খুবই মনে হয়েছে, আর ওনার উত্তর শুনে মনে হচ্ছে উনি আইনজীবী, উনি বিচারক নন। বিশেষ করে মিস্টার সারা হোসেনের বক্তব্যের যে রেসপন্স দিলেন, সাধারণত আইনজীবীদের ভাষায় মনে হয়, তো ওনার মধ্যে হার্ট ব্লিড করে। হার্ট ব্লিড না করলে তো আবার পিআইএল হয় না, তো হার্ট ব্লিড এখন জজ সাহেবদেরও করে। আমি ছোটো ছোটো কয়েকটা বিষয় বলতে চাই। প্রথম কথা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অরিজিন, যেটা নিয়ে উনি বলেছেন, জাস্ট এ রেসপন্স, আই এম নট আস্কিং এনি কোয়েশ্চেন। ইন প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে
বাস্তব কথা হচ্ছে যে আমাদের দেশে সার্টিফাইড যারা এজেন্টস, যেমন বেলা, আইন ও সালিশ কেন্দ্র, সারা হোসেন, ব্লাস্ট, এর বাইরেও ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারেও আমরা কিন্তু অনেক ক্ষেত্রে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করি। কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে গিয়ে কয়েকটা সমস্যা যেমন আমরা পড়ি। একটা হচ্ছে যে লোকাস্ট্যান্ডি ইস্যুটা কিন্তু সবচেয়ে বড় ইস্যু। আপনি খেয়াল করে দেখবেন ওভার দ্য পিরিয়ড সর্বশেষ আমাদের অ্যাপিলেট ডিভিশনের যে জাজমেন্ট, সেখানে কিন্তু মেনলি পিআইএল এর নাম করে এই যে বিজি বডি, এই যে নিজের পার্সোনাল গেইনের জন্য যে কথাগুলো বলা হয়েছে, এবং এখানে অনেক আইনজীবী বন্ধুরা আছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, স্পেসিফিক্যালি গ্রুপ অফ লয়ার্সকে টার্গেট করে অনেক খারাপ খারাপ শব্দ আছে। আমি খারাপ খারাপ বলছি এই কারণে যে আমরা এটাকে নষ্ট করে ফেলেছি। এটা আমরা নষ্ট করে ফেলেছি, তার একটা উদাহরণ আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি দিই। আজকের ঘটনা বলি। আমাদের একজন বন্ধু, কেন করি মাইলট মাজলিসের মোস্তফাজ্জামান ইসলামের বক্তব্যটাকে আমি রেফারেন্স হিসেবে পূর্ণাঙ্গভাবে ধরছি না। বাস্তবতা হচ্ছে যে পিআইএল এর যে স্পিড, যে একজন মানুষের যার কোর্টে আসার সম্ভাবনা নেই, যার পক্ষে কোনো কথা বলা নেই, একটা বিরাট শ্রেণীকে সে প্রতিনিধিত্ব করে কিংবা তার জন্য একটা ভালোর জন্য, মঙ্গলের জন্য করে, এমন হাইলি স্পিরিটেড, ম্যানকাইন্ড স্পিরিটেড মানুষ আসবে পিআইএল করার জন্য। দুর্ভাগ্যজনকভাবে আমাদের আইনজীবী বন্ধুদের মধ্যে অনেকে একজনের সঙ্গে একজনের চাকরি নিয়ে দ্বন্দ্ব, একজনের সঙ্গে একজনের জমি জমা নিয়ে গন্ডগোল, আস্তে করে এই সে পিআইএল এর নাম করে এক গ্রুপ আরেক গ্রুপকে ঘায়েল করে। আমার দুইটা, not to touch the merit of a particular case, but I want to mention, please take it guaranteed from me. One of our learned friend came to me a few months back. দিয়ে বললো, আমরা পিআইএল করবো স্যার, আপনাকে ইন্টারেস্ট করবো, আপনাকে অনেক টাকা ফিস দিব। আমি বললাম, জিনিসটা কি? একটা ডিপার্টমেন্টের দুই গ্রুপের মধ্যে চাকরির দ্বন্দ্ব, একটা পত্রিকায় নিউজ করে পিআইএল করবে। তো আমি বললাম, হোয়াট ইজ ইউর ইন্টারেস্ট? How a lawyer can be aggrieved? It's a tussle between two groups of people. তুমি কেন পিআইএল করবা? He offered me a very handsome amount. স্যার আপনি করেন? আমি বললাম, I'm not that. Rule Qudus Qadr is not, at least does not possess that mentality যে শুধু টাকা দিবার আমি খাড়াই যাব। I refused. But very sadly that was moved and that is pending disposal before events. এবং that question is coming up again and again. This is one instance. আজকে সকালের ইনস্ট্যান্স বলি। One of our friend, I'm sorry if he is here, অথবা যদি না থাকে, I would request everyone to broadcast it. স্যার আপনাকে একটা মামলা করতে হবে। কি? পিআইএল। কিসের পিআইএল? তা বললাম, তুমি কি, তোমার পিআইএল এর কি ইন্টারেস্ট? লয়ার তোমার কি ইন্টারেস্ট? কয় কাজীদের পক্ষে। কাজীদের ইন্টারেস্ট? বিষয়টা কি শুনবে? আমাদের আইনের মধ্যে সে বলে যে আমরা এমন আইন করতে চাই, ছেলে এবং মেয়ের বিয়ে হবে কনের স্থায়ী ঠিকানায়, ছাড়া যেন অন্য কোনো ঠিকানা ব্যবহার করে কোনো কনের মেয়ের বিয়ে না হয়, এই মর্মে পিআইএল করতে হবে। ওই কারণটা কি? ওই কাজী সাহেবের নাকি ব্যবসা ভালো হবে। কি ব্যবসা ভালো হবে? I simply drove him away from my room. যে দিস ইজ নট এ বিজনেস অফ এ লয়ার। যে কাজী স্বার্থ বিচারে হবে বলে তুমি একজন আইনজীবী, সুপ্রিম কোর্টে আইনজীবী খাড়া হয়ে যাবা যে মেয়েদেরকে বিয়ে যার যার ঠিকানায়, তার ঠিকানা নিজস্ব স্থায়ী ঠিকানায় গিয়ে তাদের বিয়ে করতে হবে। আমি লুকাস্ট্যান্ডি পয়েন্টটা বলছি এই কারণে যে যেভাবে হোক না কেন আপনারা আমাকে অ্যাজ ইউর লয়ার্স লিডার আমাকে ইলেক্ট করেছেন। আমাদের জন্য সম্পর্কে কোর্টে যখন পেনের পেপার খারাপ কথা বলে ভাল লাগে না, খুবই কষ্ট লাগে। যারা জাজমেন্টটা পড়েননি, এই যে মাইলট মিস্টার জাস্টিস মোস্তফাজ্জামান ইসলামের মধ্যে রেফারেন্সটা আছে, স্পেসিফিক্যালি লয়ারদের সম্পর্কে অত্যন্ত খারাপ খারাপ কথা বলা আছে, এবং এই সুপ্রিম কোর্টের আইনজীবীদের সম্পর্কে। তো আপনারা যখন পিআইএল দেখে নিজেরা বাদী হবেন, আমি আপনাদের কথা বলছি, একটু বলবেন আমরা নিজেদের জন্য করতে পারি। আমি নিজের গর্ব করতে চাই না,
আপনাদের মনে আছে শাহজাহানপুরে মাই লর্ড মিস্টার মনে আছে একটা শিশু পড়ে গেছিল? আমার বন্ধু ব্যারিস্টার আব্দুল হালিম সিবিসি ফাউন্ডেশন প্রথম মামলাটা করে প্রথম মামলাটা করেছিল আমাদের বর্তমানে যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান যে অন্তর্বর্তীকালীন কমিটি চলছে সেই কমিটির যিনি ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন, সেটার পিটিশনার, আমি হচ্ছে তার লয়ার। ফার্স্ট মামলা। সেই মামলা আমরা প্রথমত গেলাম ম্যাডাম জাস্টিস সালমা মাসুদ চৌধুরীর কোর্টে। আমাদের অ্যাপ্লিকেশনটা উনি কিন্তু অ্যাটেন্ড করেননি, বাট হালিম ওয়াজ ভেরি পারসিস্টেন্ট। হালিম তো এরকম টাইপের ছিল, এখন যদি দেশে নাই, আমাদের বন্ধু ঢাকা ইউনিভার্সিটি 16 ব্যাচের ব্যারিস্টার আব্দুল হালিম। হালিম পরবর্তীতে সেম মামলায় ওই একই ইসের মধ্যে ওই মামলাটা পিআইএল ফর্মে একটা কম্পেনসেশন হয়েছে 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা। লয়ার রিপ্রেজেন্ট করেছে। আমাদের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আছে, তার নাম মোহাম্মদ জুহুল কুদ্দুস। একটা বাসের সংঘর্ষে একটা ছেলে, মনে আছে আপনাদের, মনে হয় তিতুমির কলেজের একটা ছেলে হাত চলে গেল। প্রথমে 19 দিন পরে সেই ছেলেটা মারা গেছে। এই ছেলেটা এতিম, তার ছেলে ভাই নেই, সরি বাবা নেই, মা নেই। খালেদা নামে মতিঝিল এজিবি কলোনিতে খালার কাছে থেকে বড় হয়েছে, টিউশনি করে জীবন চালায়, তা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই রিট পিটিশনটা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী মোহাম্মদ জুহুল কুদ্দুস করেছে। এক্ষেত্রে রায় হয়েছে 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ হয়েছে। আমি বলছি লোকাল স্ট্যান্ডার্ড প্রশ্নের ক্ষেত্রে আপনাদেরকে সবচেয়ে বড় কথা পিআইএল করার ক্ষেত্রে প্রথম চিন্তা করতে হবে দুইটা, লোকাল স্ট্যান্ডিংকে মেনটেন করতে হবে। সেকেন্ড হচ্ছে আমরা নিজেরা লয়াররা বাদী হওয়ার ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে। এটা কিন্তু আপনাদের জন্য একটা বড় ধরনের বিষয়। যেমন আমাদের মিসেস সারা হোসেন এখানে আছে, আমাদের রেজওয়ানা হাসান আমাদের এখনকার মাননীয় উপদেষ্টা, উনি আমাদের মরহুম আমাদের সেলিব্রিটি মহিউদ্দিন খান আলমগীর, যে কেসের উপর ভিত্তি করে আমাদের পার্সন অ্যাগ্রিভডের মহিউদ্দিন ফারুক আমাদের ঢাকা ইউনিভার্সিটি এই আপনাদের ডুলার সদস্য, ফার্স্ট ব্যাচের ছাত্র। তাহলে আমাদের এইগুলো ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে মামলা করার ক্ষেত্রে। আর আমি শেষ কথা বলবো, মাই লর্ড মিস্টার জাস্টিস মোস্তফা ইসলাম, বাংলাদেশ কনটেক্সটে জাজমেন্টের যে রেফারেন্সগুলো আপনি দিয়েছেন আমাদের আইনজীবীদের জন্য এটা একটা, আমি মনে করি ভেরি গুড রেডি রেফারেন্স। আমি আপনাদের প্রত্যেককে বলবো বাংলাদেশের প্রেক্ষাপটের কনটেক্সটে পড়াশোনা করার জন্য ভবিষ্যতে মামলা করার ক্ষেত্রে শুধুমাত্র পিআইএল না, যে কোনো রিটের ক্ষেত্রেও আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি ডুলা এডুকেটিভ প্রোগ্রাম লেকচার সিরিজ করছে, দিস ইজ দ্য সেকেন্ড প্রোগ্রাম, থার্ড প্রোগ্রাম। একটা প্রোগ্রামে আমারও থাকার সুযোগ হয়েছিল উইথ মাই লর্ড মিস্টার এস.এম. কুদ্দুজ্জামান। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, আমার ফর মাই লার্নেড ফ্রেন্ডস। এই প্রফেশনটা অত্যন্ত কষ্টের এবং অত্যন্ত পরিশ্রমের। প্রতিদিন আমরা নতুন নতুন জিনিস শিখছি। আর আর্গুমেন্ট করতে গিয়ে উল্টো পথে হাঁটা খুব কঠিন। আপনারা হয়তো জেনে থাকবেন মাওলানা আব্দুল হাকিম নামে একটা মামলা আছে বিখ্যাত। এটা খুবই উল্টো পথে আমি আর্গুমেন্ট করছি অ্যাপিলেট ডিভিশনে। সেইটা সম্পর্কে আপনারা যদি জেনে থাকেন 1 মিনিট বলে থাকি, যেহেতু রিটের প্রশ্ন আসছে। প্রাইভেট অ্যাকশন, প্রাইভেট অথরিটি, একটা প্রাইভেট ম্যানেজিং কমিটি মাদ্রাসার, সেক্ষেত্রে রিট চলবে কি চলবে না? আমাদের খোলা চোখে আমরা বলে দিই রিট চলবে না। আমাদের বর্তমান প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি হাইকোর্টে থেকে জাজমেন্ট দিয়ে এই পয়েন্টের উপর একটা মেইনটেনেবিলিটির প্রশ্ন, একটা পজিটিভ অবজারভেশন আছে এবং এটা মেইনটেনেবল। মানে আমাদের ইট ইজ এ বিউটি অফ আওয়ার প্রফেশন, এটাকে বিউটি হিসেবে ধরতে হবে। তিনি যখন বাংলাদেশের প্রধান বিচারপতি হাইকোর্ট হিসেবে রায় দিয়েছেন, উনার অন্যান্য সমস্ত ব্রাদার জাজরা উনার যাই পর্যালোচনা করেন যে রিট মেইনটেনেবল ঠিক দিয়েছেন কি ঠিক দেননি, এবং অধিকাংশের মতামত উনি ঠিক দেননি, যদিও আমি উল্টো পথে ওঠার চেষ্টা করছি। সো আমাদের এই লার্নিং প্রসেস, এটা হচ্ছে এরকম সিরিজ, এরকম সেমিনার। জাস্টিস মোস্তফা ইসলাম কিন্তু প্রথমবার এখানে আসেন নাই। অ্যাজ সেক্রেটারি অফ সুপ্রিম কোর্ট বার আমার অল্প সময়ের মধ্যে এ সিরিজ অফ লেকচার প্রোগ্রাম আমি চালু করেছিলাম, উনি এখানে দিয়েছিলেন। আরও অনেক মাননীয় বিচারপতিরা এসেছিলেন। আমার মনে হয় আমাদের আলটিমেটলি ক্রমান্বয়ে আমাদের প্রফেশনকে এনলাইটেন করার জন্য, আমাদের ফ্রেন্ডদেরকে এনরিচ করার জন্য, আমাদের মেধা বুদ্ধি জ্ঞানকে প্রসারিত করার জন্য এই ধরনের প্রোগ্রাম ডুলা অব্যাহত রাখবে। ডুলার প্রতি আমার সেই অনুরোধ। আর মাননীয় বিচারপতি জনাব মোস্তফা জামান ইসলাম, তার একটা কথা বলি,
আজকে যখন রিটের পরে বক্তব্য দিবেন শুনলাম, আমি একটু শক পেয়েছি। কেন বলেন তো? কারণ দীর্ঘদিন পর্যন্ত উনি ক্রিমিনাল বেঞ্চে এমনভাবে করে মনে হয় যেন রিট পুজিট। তা আলহামদুলিল্লাহ যে পারে উনি একেবারেই দীর্ঘদিন পর্যন্ত উনি ক্রিমিনাল বেঞ্চে। কিন্তু আমার মনে হয় যে আজকে যেটা বলেছেন একেবারে আপ টু দ্য মার্ক, আমাদের প্রত্যেকের এক্সপেকটেশন ছিল। সবাই ওনার জন্য একটা হাততালি দিয়ে ওনাকে ধন্যবাদ দেবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত না থেকেও আমাদের 20তম বেসের বড় ভাই শিবলি সাদিক কফি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। সেই সাথে ডক্টর শাহজাহান সাজু স্যার, খন্দকার আহসান হাবিব স্যার বাইরে থেকে আমাকে অনেক পরামর্শ দিয়েছেন। জামিল আক্তার আহলি ভাই সহ আমাদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাকসুদুল্লাহ, আমাদের প্রিয় ছোট বোন সুমাইয়া, আমাদের 37তম বেসের ছোট বোন ফারজানা, রুকনুজ্জামান সহ অসংখ্য সবাই আজকের এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের সর্বশেষ আমাদেরকে গৌরবান্বিত করেছেন সারা আপার উপস্থিতি। সারার উপস্থিতি এই পিআইএল নিয়ে যিনি অনেক কাজ করছেন মানুষের জন্য, সমাজের তৃণমূল অংশের জন্য, মূলত স্যার সেটাই বলতে চেয়েছেন। যাই হোক, আজকে স্যারকে আমরা পেয়েছি, স্যারকে ভবিষ্যতেও পাবো ইনশাআল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি।